Assalamu alaikum and very good evening. গুড আফটারনুন ইনফ্যাক্ট, ইভিনিং এখনো হয় নাই। সো আমরা ক্লাসটা শুরু করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ফার্স্ট ক্লাসে আমরা এই যে আমাদের প্ল্যান ছিল সেই অনুযায়ী আমরা ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ডকুমেন্টেশন এইটার উপরে ফার্স্ট ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল বিজনেস এবং এক্সপোর্টের একটা টোটাল প্রসেস সাইকেল আমরা দেখেছিলাম। দেন আমরা এর সঙ্গে ডকুমেন্টেশন পার্টের আমরা ক্লাস শুরু করেছিলাম, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলেছি, ট্রেড পলিসি। সো এর ভিতরে এডিশনালি আমরা আইআরসি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা, আইআরসি এবং ইআরসি, যেটা হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট রেজিস্ট্রেশন অর্ডার 1981, এটা নিয়ে আলাপ করেছি। এবং আমরা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যাক্ট নিয়েও ডিসকাশন আসছে। এর সঙ্গে সঙ্গে আমরা যেমনটি বলছিলাম যে আইআরসি নিয়ে ডিটেল প্রসেসটা দেখেছি, আবার আমাদের যে ইয়েটা করেছিলাম আমরা, এইচএস কোড নিয়ে একটা ডিটেইল ডিসকাশন করেছে। সো আজকে আমাদের আমরা ফিফথ ক্লাস। তো ফিফথ ক্লাসে আমরা বেসিকলি যে ডিসকাশনগুলো করব তার ভিতরে একটা থাকবে এলসি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। তো আমরা একটু কুইকলি ক্লাসের, যেহেতু আমরা আজকে অনলাইন ক্লাস সপ্তাহে, আহ, এই সপ্তাহের তো আমরা একসাথে দুইটা ক্লাস কন্টিনিউ করি। তো আমরা এখন যে ওভারঅল একটা ডিসকাশন করার পরে আমরা ইনকোটার্ম নিয়ে কথা বলছিলাম। ও ইয়েস, মনে পড়েছে, আমরা বলছিলাম যে ইনকোটার্ম নিয়ে আজকে কথা বলবো ফার্স্ট, অ্যান্ড দেন এলসি নিয়ে। সো আপনাদের সিলেবাসের ভিতরে সব জায়গায় আপনি দেখবেন যে ইনকোটার্মস এবং যে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট যে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মগুলো এটার মাধ্যমে সেটেল হয়। আজকে অনলাইন ক্লাস হওয়ার একটা সুবিধা যে এই ক্লাসের রেকর্ডিংটা থাকবে, আপনারা চাইলে এটা আবারও দেখে নিতে পারবেন। সো আমি ইনিশিয়ালি আপনাদের সাথে প্রাইমারি ধারণা দিয়েছিলাম যে ইনকো টার্মস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম আর সেট অফ দ্য স্ট্যান্ডার্ডাইজ ট্রেড রুলস পাবলিশ দ্য ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। এই আইসিসি সম্পর্কে আপনাদের বলেছিলাম, মনে আছে তো? মিতুল, আমি যে আইসিসি সম্পর্কে বলেছিলাম, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। জি স্যার, বলেছিলেন। ওকে। সো আমরা অ্যাজ এ স্টুডেন্ট, বিবিএ স্টুডেন্ট অফ ইন্টারন্যাশনাল বিজনেস, আইবি স্টুডেন্ট হিসেবে আমাদের এই আইসিসি, ইনকোটাম, এইগুলো আমাদের আসলে সবসময় জানা থাকতে হবে এবং এটা আমাদের খুব একটা কমন লার্নিং এর ভিতর রাখতে হবে। তো আইসিসি ইস্যু করে ইনকোটার্মস। দে ডিফাইন দ্য রেসপন্সিবিলিটি অফ বায়ার্স অ্যান্ড সেলার্স ইন ইন্টারন্যাশনাল ট্রেড, পার্টিকুলারলি রিগার্ডিং দ্য ডেলিভারি অফ গুডস। এই যে আপনাদেরকে বলেছিলাম যে কোন পয়েন্টে কিভাবে ডেলিভারি হবে। সো এই ডেলিভারি অফ গুডস এখানে যে প্রথম পয়েন্ট যদি বলেন যেটা ইম্পর্টেন্ট। দেন ট্রান্সফার রিস্ক, এই রিস্কের কথা বলছিলাম যে আসলে ইনকোটার্মটা যেটা সেট করে বায়ার এবং সেলার, বায়ার এবং সেলার যদি একই কান্ট্রিতে বসবাস করে তাহলে তো আমাদের আসলে অসুবিধা নেই। আমরা যদি বাংলাদেশের ভিতরেই বসে যদি বায়ার আর সেলার বাই সেল করে, তাহলে আসলে এই ইনকোটার্মস, ইন্টারন্যাশনাল ট্রেড, এলসি, এইচএস কোড এটা খুব একটা লাগে না। আমরা জানি সেটা প্রসেস সিম্পল। যে একজন বায়ার নর্মালি কি করে, আমরা ওই যে প্রথম ক্লাসে যে টার্মটা দেখেছিলাম যে যদি আমরা একটা লোকাল সেলস নিয়ে কনসিডার করি, আমি জাস্ট ওই শিটটা একটু আপনাদের দেখাই, তাহলে হয়তো আই হোপ যে আপনাদের আরো ক্লিয়ার হবে যে প্রথম যে সেশনটা আমরা নিয়েছিলাম ফার্স্ট ক্লাসে, তাহলে তার সাথে লোকাল সেলস এবং ইন্টারন্যাশনাল সেলস এর ডিফারেন্সটা আমরা আপনাদের আপনাদের সঙ্গে ক্লিয়ারলি বুঝাতে পারবো, সো দ্যাট আপনারা এটা কনফিউশনটা দূর হবে। তো আমরা যদি ফার্স্ট ক্লাসে টোটাল ইম্পোর্ট প্রসেস দেখেছিলাম, এটা দ্যাট ওয়াজ ইওর ফার্স্ট ক্লাস কন্টেন্ট। তো সেটার থেকে একটু রিক্যাপ করি। রিক্যাপ এরকম যে আমরা এখানে দেখেছিলাম যে একটা বিজনেস স্টার্ট করার জন্য আসলে একটা প্রোডাক্ট লাগবে। একটা প্রোডাক্ট যখন লাগবে সেই প্রোডাক্টের নিড অ্যানালাইসিসটা ফার্স্ট। তো এখন এইটা লোকাল বাই সেল, লোকাল বাই অথবা সেল, এইটা লোকাল বাই সেলে কিন্তু এই একই জিনিস। আপনার একটা প্রোডাক্ট না লাগলে তো আপনি কিনবেন না, দ্যাট ইজ কমন। এটা আপনার সবাই লাগে, আমরা জানি, সেভাবেই আমরা প্রোডাক্ট বা কোনো সার্ভিস বা প্রোডাক্ট, গুডস অর সার্ভিস প্রকিউর করে থাকি। সো এই যে নিড অ্যানালাইসিস, আইডেন্টিফাই দ্য বিজনেস নিড, এটা ফার্স্ট স্টেপ। দেন সাপ্লায়ার আইডেন্টিফিকেশন।
এটাও কিন্তু লোকাল এবং ইন্টারন্যাশনাল একই থাকবে। এই বায়ার এবং সেলারের এইখানে সাপ্লায়ার সার্চ করবেন, সেখানে যদি লোকাল হয় তাহলে তো এরকম আলিবাবা বা ট্রেড ফেয়ার বা ট্রেড চেম্বারের মেম্বারশিপ নিয়ে বিভিন্ন চেম্বারের যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় সেখানে যাওয়া, তারপরে হচ্ছে ট্রেড ফেয়ারে যাওয়া, এম্বাসির মাধ্যমে যোগাযোগ করা। আমার দরকার তুরস্কের থেকে কোনো প্রোডাক্ট আনা, অথবা তুরস্কে আমরা কোনো কিছু এক্সপোর্ট করতে চাই, তাহলে ডেফিনেটলি এই তুরস্কের যে বাংলাদেশে এম্বাসি আছে এবং বাংলাদেশের যে এম্বাসি আছে তুরস্ক, সেই দুই জায়গার মাধ্যমেই কিন্তু আমরা পটেনশিয়াল বায়ার এবং সেলারের সাথে কানেকশন মেনটেন করতে পারি। এক্সিস্টিং বিজনেস নেটওয়ার্ক B2B প্ল্যাটফর্ম আছে অনেকগুলো গ্লোবালি এবং লোকালি, সেই জায়গা থেকে করা যায়। তো এই জিনিসগুলো কিন্তু তখন আর লোকাল হলে এগুলো লাগে না, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে এটা লাগে। একই সঙ্গে আপনি পরপর সাপ্লায়ারের স্ক্রিনিং করেন, ফ্যাক্টরির আমি যেটা বলছিলাম ফ্যাক্টরি ওভারভিউ, প্রোডাক্টের ওভারভিউ, ফ্যাক্টরি ক্যাপাসিটি, সার্টিফিকেশন, এগুলো কিন্তু লোকাল এবং ইন্টারন্যাশনাল লাগে। এবং ইনিশিয়াল যে হচ্ছে কমিউনিকেশন, সেই জায়গায় লোকাল হলে আমরা যেটা করি, আমরা বলি যে আমাদের কিছু স্যাম্পল আমাদের অফিসে পাঠিয়ে দেন, এবং সঙ্গে সঙ্গে একটা আপনাদের প্রোফাইলটা পাঠান এবং কিছু প্রোডাক্টের আপনার হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো দেন। ইন্টারন্যাশনালিও তাই হয়, অলমোস্ট সিমিলার। সেখানে রিকোয়েস্ট ফর কোটেশন, এটি যখন প্রথম আমরা রিকোয়েস্ট ফর ইনফরমেশন, যেটাকে RFI বলছি, যখন ইনফরমেশন চাই, প্রোফাইল, স্যাম্পল, ডায়ালগ, সরি, প্রোডাক্ট ক্যাটালগ, তারপর হচ্ছে আমরা একটা ডায়ালগ করি যে কি ধরনের প্রোডাক্ট চলছে, ইনিশিয়াল মিটিং করি, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি সার্টিফিকেট, এবং আপনার এক্সপোর্টের এক্সপিরিয়েন্স। যদি লোকাল হয় তাহলে তো আর দরকার হয় না, এক্সপোর্টের ক্ষেত্রে তার এক্সপোর্ট এক্সপিরিয়েন্স আছে কিনা, কোন কোন দেশে এক্সপোর্ট করে, এগুলো আমরা জানি। দেন আমরা রিকোয়েস্ট ফর RFQ চাই, এটা লোকালিও হয় একই রকম এবং ইন্টারন্যাশনালিও হয়। প্রোডাক্টের স্পেসিফিকেশন, কোয়ান্টিটি, প্যাকেজিং কিভাবে করে, ডেলিভারি শিডিউলটা জানতে হয়। ইনকোটার্মস, এইখানে আমরা বলছিলাম যে ইয়ে হলে আপনার ইন্টারন্যাশনাল হলে ইনকোটার্মসটা ইম্পর্টেন্ট, যেটা আজকে আমরা দেখছি। এবং সেইটা ডেস্টিনেশন অফ পোর্ট, লোকাল হলে আপনার ডেলিভারি প্লেস থাকে। আপনি কি নিজে যে আপনার সেলারের ফ্যাক্টরি গেট থেকে অথবা সেলারের একটা পার্টিকুলার ওয়্যার হাউস থেকে নিবেন, নাকি আপনাকে আপনার ওয়্যার হাউস বা আপনার হেড অফিস বা আপনার ফ্যাক্টরিতে পৌঁছে দিবে। সো এই পয়েন্ট অফ আপনার ডেলিভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেইখান থেকেই ইনকোটার্মসের জিনিসটা হয় আমরা জানি। সাপ্লায়ার সাবমিশন করে কোটেশন, এটা কমন, এটা লোকাল এবং ইন্টারন্যাশনাল দুই জায়গায় কমন আমরা জানি। অ্যান্ড দেন ফেজ 4, কমার্শিয়াল নেগোসিয়েশন। এখানেও কিন্তু লোকালিও কিন্তু আমরা নেগোসিয়েশন করি। লোকাল যে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, এদের সাধারণত আমরা যে সাপ্লাই একটা স্ট্যান্ডার্ড সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট যদি দেখি, সেখানে দেখবো যে আমাদের হচ্ছে দুইটা উইং থাকে অ্যাটলিস্ট। হ্যাঁ, দুইটা উইং এর ভিতরে কি তিনটা বেসিকলি থাকে। একটা হচ্ছে লোকাল প্রকিউরমেন্টের জন্য ছোট্ট একটা টিম থাকে, লোকাল প্রকিউরমেন্ট। আর একটা থাকে ইন্টারন্যাশনাল ইম্পোর্টের জন্য, এবং এক্সপোর্ট থাকলে এক্সপোর্টের জন্য আলাদা থাকে কমার্শিয়ালের টিম। আর একটা থাকে, সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। মোটামুটি সাপ্লাই চেইনের এই তিনটা বা চারটা ব্রডার ডিভিশন ধরতে পারি। কমন যদি ধরি তাহলে হচ্ছে লোকাল প্রকিউরমেন্ট বা লোকাল পারচেস, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট বা ইন্টারন্যাশনাল পারচেস, আর হচ্ছে ওয়্যার হাউস ম্যানেজমেন্ট। আর আপনার হচ্ছে যদি তাদের ডিস্ট্রিবিউশন থাকে, মানে শুধু কেনা না, আপনার প্রোডাক্টগুলো আবার ডিস্ট্রিবিউটর পয়েন্টে পৌঁছায়, সেটা যদি সাপ্লাই চেইনের সাথে থাকে, মোস্ট অফ দ্য কেস থাকে। অনেক জায়গায় সেলস অ্যাডমিন নামে একটা ডিপার্টমেন্ট আলাদা করে ডিস্ট্রিবিউশনটা তাদের আন্ডারে দেওয়া হয়, যেটাকে SD বলে, সেলস ডিস্ট্রিবিউশন। আর অনেক ক্ষেত্রেই এটা সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের সাথে থাকে। এর সঙ্গে সঙ্গে যদি এক্সপোর্ট থাকে, তখন এক্সপোর্টের জন্য হয়তো একজন দুইজন আর একটা টিম থাকে সাপ্লাই চেইন পার্ট থেকে। এটা সাপ্লাই চেইন মানে SCM, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই হচ্ছে মোটামুটি। তো এখানে আমরা জানি যে প্রাইস নেগোসিয়েশনের সময় প্রাইস, কত কোয়ান্টিটি, এমইকিউ কত। এই এমইকিউর জায়গায় আমি বলেছিলাম যে ইম্পোর্ট করার ক্ষেত্রে এটা এমইকিউ বলছি, বাট ইওকিউ নামে আরেকটা টার্ম আছে। আমি আজকে ক্লাসের মাঝে অথবা আপনাদের পরে বলবো। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ কি পরিমাণ কোয়ান্টিটি কিনলে আপনার অর্ডারিং এবং হচ্ছে অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্টটা লোয়েস্ট হয়। সো এটা একটু নোট রেখেন মিতুল, আমি পরে এক সময় আপনাদের ইওকিউ সম্পর্কে আলাদাভাবে বলবো, সেটা লাগবে। তো এখন এর ভিতরে আমাদের টেকনিক্যাল স্পেসিফিকেশন, ওয়ারেন্টি, ডেলিভারি টাইম, প্যাকেজিং, পেমেন্ট টার্ম, ইনস্পেকশন যেটা হয় সেটা হচ্ছে লোকালের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, ফ্যাক্টরিতে যে আমরা স্যাম্পল টেস্ট করে আসতে পারি। আর ইন্টারন্যাশনালি হলে ইম্পোর্টারের লোক যে ইন্সপেকশন করে, অথবা অনেক সময় থার্ড পার্টি ইন্টারন্যাশনাল ইন্সপেকশন টিম আছে, লাইক SGS, ব্যুরো ভেরিতাস। হ্যাঁ, এদেরকে এঙ্গেজ করেও কিন্তু করা যায়। ইনকোটার্ম সবসময় লাগে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে, লোকালে লাগে না। আফটার সেলস সার্ভিস থাকলে সেটাও কিন্তু LC বা পেমেন্ট টার্মের সাথে এঙ্গেজ থাকে, যে কতটুকু পেমেন্ট আমরা রেখে দিব
ফর রিটেনশন মানি টু টু অ্যাকোমোডেট দ্য সার্ভিস কস্ট। আমরা সার্ভিসের জন্য কি কি আমাদের সার্ভিসের কোন কোন কম্পোনেন্টগুলো বাকি থাকলো সেটার সাথে একটা পেমেন্ট টার্ম আমরা ডেফার করে রাখি, যে সার্ভিসটা এনশিওর করলে পেমেন্টটা হয়। স্যাম্পল অ্যাপ্রুভাল, এটা লোকাল ইন্টারন্যাশনাল একই হয়। লিগালের ক্ষেত্রে যেটা হয়, লিগাল ডকুমেন্টেশন, এটা প্রথমে আমি আপনাদেরকে বলছিলাম যে যে কোনো একটা কেনা বেচার ক্ষেত্রে লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, যখন সে আপনাকে টেকনিক্যাল স্পেসিফিকেশন দিবে, ফ্যাক্টরি ভিজিটের সুযোগ দিবে, ইভেন অনেক ক্ষেত্রে আপনার ফর্মুলা বা এইগুলো যেটাকে আমরা বলি বিওকিউ, হ্যাঁ, বিল অফ কোয়ান্টিটি, অথবা বম বলে, মানে কোন কোন কম্পোজিশনের প্রোডাক্টটা তৈরি করেছে, এইগুলোও কিন্তু আপনার সেলার বায়ারকে শেয়ার করা লাগতে পারে। সেই কারণে সেলারের কনফিডেন্সিয়ালিটি যেন প্রোটেক্ট হয়, সেই কারণে আমরা দেখেছি যে এনডিএ করা হয় প্রথম। এনডিএ এর পরে আপনাদের বলা আছে, এরপরে এনডিএ এর পরে আমরা এমওইউ করতে পারি অনেক সময়, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তারপরে এমওএ, মেমোরেন্ডাম এগ্রিমেন্ট করি। সো এগ্রিমেন্ট, এনডিএ, এমওইউ, এগ্রিমেন্ট, অনেক সময় এমইউটাকে বাদ দিয়ে সরাসরি এনডিএ কমপ্লিট করে আমরা এটা পরে মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট করি। সো এটা অনেক সময় আমরা করে থাকি, একটা স্টেপ বাদ দিয়ে অনেক সময় এইটা প্রসেসটা শেষ হয়। সো সেখানে স্যাম্পল প্রোডাক্ট ডিজাইন, ফর্মুলা, টেকনোলজি এগুলো জানার জন্য, এইটা যেহেতু কনফিডেন্সিয়াল এই জন্য এনডিএ করা হয়। তারপর হচ্ছে এমওইউ, অপশনাল আমি বলেছি। তারপর হচ্ছে সেলস কন্ট্যাক্ট, যেটাকে এমওএ বলছি, মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট বা সেলস কন্ট্যাক্ট বা পারচেজ এগ্রিমেন্ট, সেলস কন্ট্যাক্ট বা পারচেজ এগ্রিমেন্ট। আপনার সেলারের জন্য সেলস কন্ট্যাক্ট, বায়ারের জন্য পারচেজ এগ্রিমেন্ট বা বাইং এগ্রিমেন্ট। সো এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, ইনকো টার্মস, যখন ইন্টারন্যাশনাল হবে তখন ইনকো টার্মস লাগবে, ডেলিভারি শিডিউল, পেমেন্ট টার্মস, ইনস্পেকশন, আরবিট্রেশন। আমি বলেছিলাম আপনাদেরকে যে আরবিট্রেশন লাগে, স্পেশালি লোকালের ক্ষেত্রে তো লোকাল হয়, আর ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আসলে যেটা হয়, বায়ারের কান্ট্রি অথবা সেলারের কান্ট্রি, অথবা মানে খুব একটা প্রমিনেন্ট থার্ড প্লেস লাইক সিঙ্গাপুর, ইউকে, সরি, এরকম জায়গাগুলো কিন্তু আরবিট্রেশনের ক্লজ থাকে। গভর্নিং ল, সেই ল গুলো আমরা অনেকগুলো দেখেছি, আরো কিছু ল দেখব। এবং ফোর্স মেজার থাকে, যদি কোনো সময় এইটা, এই টার্মগুলো যদি কোনো মেনটেন করা না যায়, তাহলে ফোর্স মেজর কি হবে। অ্যাক্ট অফ গড বলে একটা কথা আছে, অনেক সময় নদীতে বা বিমানে আনার সময় কি হবে, ওয়ারেন্টি ইস্যুগুলো আছে। এরপর রেগুলেটরি অ্যান্ড কমপ্লায়েন্সে আমরা বলেছিলাম যে ইম্পোর্টের ক্ষেত্রে লোকাল হলে এটা ইম্পর্টেন্ট না, লোকাল পারচেস করতে গেলে মূলত আপনি যদি কোম্পানি করেন তাহলে টিন এবং বিন দরকার হয়। আর মানে টিন মানে হচ্ছে টিন, টিন বিন এবং ট্রেড লাইসেন্স, তিনটা হলেই চলে। বাট ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ভ্যালিড ট্রেড লাইসেন্স, বিন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আইআরসি, আইআরসির উপর ডিটেল ক্লাস হয়ে গেছে, মেম্বারশিপ অফ রিলেভেন্ট চেম্বার, যেটা আমি বলেছিলাম যে এক্সপোর্টের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট হয়, কারণ কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেটটা এই হচ্ছে রিলেভেন্ট চেম্বার দেয়। সো আজকের এই ক্লাসটা আবার একটু রিক্যাপ করছি এই কারণেই যে যেহেতু এটা রেকর্ডেড থাকবে, আপনারা পরীক্ষার আগেও কুইকলি আবার এটা মানে ক্লাস নোট নেওয়ার সাথে সাথে এটা আপনি দেখতে পারবেন। সো এটা একটা গেল যে হচ্ছে মেম্বারশিপের ইস্যুটা বললাম। দেন হচ্ছে আপনার সেক্টর স্পেসিফিক পারমিশন লাইসেন্স লাগে, যেটা আপনারা বলেছিলাম যে অনেক সময় কিছু প্রোডাক্ট, যেমন আমি যদি একটা ফুড প্রোডাক্ট করি তাহলে হচ্ছে বাংলাদেশে বিএসটিআই, অথবা হচ্ছে কাস্টমার্স মানে প্রোটেকশনের জন্য ক্যাবের কিছু রিকোয়ারমেন্ট থাকে। এছাড়া যদি আপনার যদি কেমিক্যাল প্রোডাক্ট হয় তাহলে নিশ্চয়ই আপনার এটার রিলেটেড সার্টিফিকেট, বুয়েট বা আদার অর্গানাইজেশন, আমাদের হচ্ছে সায়েন্স ল্যাব থেকেও সার্টিফিকেশন লাগে অনেকগুলো। এবং যদি আপনার ওষুধ জাতীয় হয়, নার্কোটিক্স অ্যাসোসিয়েশন আছে। যদি হচ্ছে রাজ্য পদার্থ হয় তাহলে হচ্ছে ফায়ার ফায়ার ডিভিশন, যেটা এক্সপ্লোসিভ যে সার্টিফিকেশন সেটা লাগে। সো সেক্টর ওয়াইজ আলাদা সার্টিফিকেট লাগে, এটা আমরা জানি। এরপরে পারচেজ অর্ডার, পারচেজ অর্ডার ইজ বেসিক্যালি দ্য অফিসিয়াল অর্ডার। লোকালিও লাগে, আর লোকালে আমরা পারচেজ অর্ডার দিই, আর ইন্টারন্যাশনালি পারচেজ অর্ডার মেইলের মাধ্যমে আমরা পাঠাই এবং এটার ডকুমেন্টেশনটা করে রাখি, সো দ্যাট ফিউচারে এই পারচেজ অর্ডার রিলেটেড যদি কোনো কনফিউশন ক্রিয়েট করে, যেন মেইলের অথেন্টিসিটি নিয়ে আমরা এটাকে চ্যালেঞ্জ করতে পারি। আরবিট্রেশন স্টেজে এটা খুব ইম্পর্টেন্ট। তা ইম্পোর্টার ইস্যু পারচেজ অর্ডার, সেখানে কি থাকে আপনার পিওর ভিতরে মিনিমাম, আরো অনেক বেশি কিছু থাকতে পারে, বাট মিনিমাম যেটা থাকে প্রোডাক্ট কোয়ান্টিটি, প্রাইস, ডেলিভারি টার্মস, পেমেন্ট টার্মস, এগুলো থাকে। পেমেন্ট এগ্রিমেন্ট যখন হয়, পেমেন্ট অ্যারেঞ্জমেন্ট, পেমেন্ট অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে অলরেডি বলেছি যে এগ্রিমেন্টের ভিতরেই কিন্তু পেমেন্টের টার্ম থাকে। এটা কি অ্যাডভান্স টিটি হবে যদি অনেক সময় বায়ার বায়ার একটু উইক থাকে, সেলার যদি এখানে পাওয়ারফুল থাকে, এবং ডিমান্ড সাপ্লাইয়ের যে ইস্যুটা আমি সবসময় আপনাদেরকে বলেছি যে ডিমান্ড
ভার্সেস ডিমান্ড ভার্সেস সাপ্লাই। যদি ডিমান্ডটা প্রোডাক্টের একটু বেশি হয়, সাপ্লাই যদি একটু থাকে, তখন দেখা যায় যে সেলার বলে যে আমাকে অ্যাডভান্স টিটি করেন। আবার সেখানে ট্রাস্টের ইস্যু আছে। সো এরপরে হচ্ছে টিটি হয়, মানে অ্যাডভান্স টিটি হয়, টিটি টেলিফোনিক ট্রান্সফার হয়। ডকুমেন্টারি কালেকশন যেটা, এইটা খুব জনপ্রিয়। এইটারই একটা পার্ট হচ্ছে এলসি, যেটা সর্বজন স্বীকৃত লেটার অফ ক্রেডিট। এই এলসির ভিতরে আবার হচ্ছে ডেফার্ড এলসি, তারপরে ইউপাস বলা হয়। এইগুলো আমরা ডিসকাশন করব আমরা এলসি নিয়ে যখন আজকে ক্লাসে দেখবো তখন। তার মানে ইনকোটার্ম শেষ করে আজকের ক্লাসে প্ল্যান আছে যে এলসি নিয়ে কাজ করব। এবং সবকিছুর ভিতরেই ইন্টারন্যাশনাল ট্রেড হলে আপনাকে ডেফিনেটলি একটা ব্যাংকের মাধ্যমে আপনার হচ্ছে এলসি করতে হয়, এবং ব্যাংক থেকে আপনাকে আসলে আইআরসিটা করতে হয়। এই আইআরসি যেটা গত ক্লাসে আমরা দেখলাম, আইআরসি হচ্ছে আপনার মানে সিসিআইএনই এইখানে, মানে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টার, ওইখান থেকে আমরা নিতে হয়। বাট ডেফিনেটলি এই আইআরসিটা একটা ব্যাংকের মাধ্যমে করতে হয়। আপনি যখন প্রথম এলসি করতে যাবেন, লেটস সে আপনি ব্যাংক এশিয়া থেকে করলেন, সো ব্যাংক এশিয়ার ফেভারেই কিন্তু একটা আপনার আইআরসি ইস্যু হয়। এবং পরবর্তীকালে যদি আপনি মনে করেন যে ব্যাংক এশিয়ার বাইরে অন্য ব্যাংক থেকে ইম্পোর্ট করতে চান, সেটা ব্যাংক প্রাইম ব্যাংক হতে পারে অথবা ব্র্যাক ব্যাংক হতে পারে, তখন আমরা এই প্রথম যে ব্যাংকের নামে আইআরসি ইস্যু করা হয়েছে ওনার কাছে একটা এনওসি চাই যে ভাই আমি তো ইম্পোর্ট প্ল্যান করেছিলাম 100 কোটি টাকা, এখন তো ইম্পোর্ট হয়ে যাচ্ছে 150-200 কোটি টাকা। সো আপনার স্যাংশন, আপনার যে ক্রেডিট লিমিট বা আপনার যে এই আপনার স্যাংশন আছে, যেটা আপনার হচ্ছে ফান্ডিং বা ক্রেডিট লাইন যেটা আছে, স্যাংশন আছে, কম্পোজিট স্যাংশন আছে, সেখানে আপনি আমাকে এলসি লিমিট দিয়েছেন, এলসির এগেনস্টে এলএটিআর দিয়েছেন। এই এলসি এলএটিআর এই টার্মগুলো আমি ডিসকাস করব আপনাদের। এলএটিআর আছে। অ্যান্ড দেন হচ্ছে কি হয়, আপনার হচ্ছে যে অনেক সময় ইউপাস হয়, ইউজার্স অ্যাকসেপ্টেন্স যেটা হয়, আবার ডেফার্ড এলসি হয়, এইগুলো থাকে। কিন্তু ব্যাংক এশিয়া যদি এই স্যাংশন অনুযায়ী আপনার পুরো হচ্ছে যে, এবং এলসির একটা মার্জিন রাখে ব্যাংক, এলসির একটা কোয়ার্টারলি কমিশন হয়, এই সমস্ত কিছু কিন্তু ওই ব্যাংকের স্যাংশনে থাকে। এখন এই 100 কোটি টাকার উপরে যখন লাগলো, তখন আমরা ব্যাংক এশিয়ার কাছে এনওসি চাইলাম যে আপনি আরেকটা ব্যাংক থেকেও এলসি করতে চাই, অতএব আমাকে একটা এনওসি দেন। সো এই এনওসি নিয়ে কিন্তু আমরা এই 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 আইআরসি যে এন্ডোর্স থাকে একটা ব্যাংকের এগেনস্টে, এটাকে সেকেন্ড ব্যাংকে বা থার্ড ব্যাংকে, ফোর্থ ব্যাংকে আমরা ওপেন করাতে পারি। সো এই ডিসকাশনগুলো আমরা করেছিলাম, তারপরে একটু রিপিট করলাম, এবং রেকর্ড রাখার জন্য রিপিট করলাম, সো দ্যাট ইউ ক্যান, কারণ এটা বারবারই আপনাদের টোটাল কোর্সের মিড টার্ম ইয়েতে সব জায়গায় হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট। সো লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে যেটা বলেছিলাম এলসি, আজকে যেটা ডিটেলে বলবো, ইম্পোর্টার, এখানে যে প্রসেস থাকে, এরপরে একটা ইম্পোর্টারের ব্যাংক থাকে, এক্সপোর্টারের ব্যাংক থাকে, ইম্পোর্টারের ব্যাংক থাকে, এক্সপোর্টারের ব্যাংক থাকে, তারপরে হচ্ছে এক্সপোর্টারের কাছে টাকা যায়। এর ভিতরে অনেকগুলো ইস্যু থাকে, কনফার্মিং ব্যাংক থাকতে পারে, তারপরে অ্যাড কনফার্মেশন করে যদি এক্সপোর্টারের ব্যাংক, যদি ইম্পোর্টারের ব্যাংকটা অত নাম করা না হয়, বা ইম্পোর্টিং কান্ট্রির ক্রেডিট রেটিং, ক্যামেল রেটিং, এগুলো যদি বেটার না হয়, বা যদি একটু ভয় করে, তখন বলতে পারে যে আপনার ব্যাংক আছে ঠিক আছে, আপনার ব্যাংকের সাথে আমি আরেকটা ব্যাংক থেকে একটা অ্যাড কনফার্মেশন নিব। মানে এটা পরে বলবো এলসির সময়, বাট কুইকলি বলি, সেটা হচ্ছে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকের, যদি এখানে বাংলাদেশের ব্যাংকটা হয় হচ্ছে এইচএসবিসি বা স্ট্যান্ডার্ড চার্টার্ড, আর যদি চায়নার ব্যাংকও, এক্সপোর্টারের ব্যাংকও যদি এইচএসবিসি হয় বা এক্সিম ব্যাংক অফ চায়না হয় বা এরকম নাম করা ব্যাংক হয়, তাহলে অসুবিধা নেই। বাংলাদেশে যদি এমন ব্যাংক হয়, ধরেন আইসিবি ইসলামিক ব্যাংক, তো সেটা একটু উইক ব্যাংক, তো সেটার একসেপ্ট করতে চায় না এক্সপোর্টার এবং এক্সপোর্টারের ব্যাংক, তখন বলে যে এখানে বাংলাদেশের একটা ব্যাংক, যেটা ইন্টারন্যাশনালি বাংলাদেশে অপারেশন আছে, এরকম একটা ব্যাংক, লেটস এইচএসবিসি, এসসিবি, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন বা ওরি ব্যাংক, এরকম কারোর কাছ থেকে তার একটা অ্যাড কনফার্মেশন লাগে। এই অ্যাড কনফার্মেশন করলে কস্ট অফ ইম্পোর্টিং বেড়ে যায়, অর্থাৎ এটা আরেকটা ব্যাংকে ইনভলভ করার কারণে এই অ্যাড কনফার্মেশনের জন্য তার তার একটা কমিশন দিতে হয়, ফলে খরচটা বাড়ে। সো এটা আমরা এলসিতে দেখব। এক্সপোর্টারের ক্ষেত্রে তার যে মেজর ডকুমেন্টটা রাখতে হয়, সেটা হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, যেটা আমি বলছিলাম যে প্রথম আমরা দেই হচ্ছে প্রোফর্মা ইনভয়েস, পিআই বলে। প্রথম আমরা কমন যখন একটা আলোচনা শুরু করি, তখন আমরা পিআই বলি, প্রোফর্মা ইনভয়েস। অ্যান্ড দেন এটাতে কনভার্ট হয় কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং বা বিল অফ এক্সচেঞ্জ লাগে, কান্ট্রি অফ অরিজিন,
ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ইন্স্যুরেন্স কাভার নোট এবং ইন্সপেকশন সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, এই ডকুমেন্টেশনগুলো অলরেডি আমি ডিটেইল ক্লাসে ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে আলাপ করছি, আজকে একটু কুইকলি করলাম। এরপর প্রোডাকশনের ব্যাপারটা আর বললাম না, এটা আপনার যখনই কনফার্ম পারচেজ অর্ডার পায় তখন হচ্ছে সেলার এটা প্রোডাকশন করে। শিপমেন্টের ব্যাপারে, এই শিপমেন্টের গুলোই আজকে আমরা মূলত দেখবো, যে শিপমেন্টের সময় কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লিডিং, বিএল, এয়ারওয়ে বিল যদি এয়ারে আসে, সার্টিফিকেট অফ অরিজিন, ইন্স্যুরেন্স পলিসি, ইন্সপেকশন সার্টিফিকেট লাগে, ওইটা সেলারের এন্ড থেকেও লাগে, আবার বায়ারও এগুলো বা ইম্পোর্টার এগুলো দেখে নেয়, এবং এই এই জায়গায় হচ্ছে ইনকোটার্ম ইজ ইম্পর্টেন্ট। দেন ইনকোটার্ম আজকে আমরা ডিটেইল বলবো, সেই কারণে এটা ওভার ওভার চলে গেলাম। ইন্টারন্যাশনাল ট্রেডে এছাড়া শিপমেন্টের জায়গায় সিতে হইতে পারে সি ফ্রেইট, এয়ার ফ্রেইট হইতে পারে, কুরিয়ার হইতে পারে, মাল্টি মোডাল হইতে পারে, অর্থাৎ আপনার যে দেশ থেকে, যেমন নেপাল অথবা কিছু কিছু কান্ট্রি যাদের মানে ভুটান, যাদের সাথে কানেক্টেড ইয়ে নেই, সি নেই, তখন তারা হচ্ছে লরি বা ট্রাকে করে এনে ইমিডিয়েট, যেমন বাংলাদেশের চিটাগাং পোর্ট হইতে পারে, ইন্ডিয়ান কোনো পোর্ট থেকে যখন করে, তো এরকম যখন ইম্পোর্টার এবং এক্সপোর্টার সরাসরি সি দিয়ে কানেক্টেড না থাকে, আবার তারা এয়ার 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 ফ্রেইট বেশি থেকে সরাসরি এয়ারে না কাজ করে, অথবা সরাসরি বিমানও নাই, এমন এমন দেশ থেকে ইম্পোর্ট এক্সপোর্ট হইতে পারে যাদের সরাসরি প্লেন কানেক্টেড না, তো এরকম ক্ষেত্রে মাল্টি মোডাল ইউজ হইতে পারে, সি ফ্রেইট, এয়ার ফ্রেইট, কুরিয়ার এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্ট। অ্যারাইভাল ইন বাংলাদেশ হওয়ার পরে চিটাগাং পোর্ট আমি আপনাদেরকে বলেছিলাম, আপনার যেটা মংলা পোর্ট, তারপরে বেনাপোল, টেট্রাপোলের যে বেনাপোল পোর্ট, ঢাকা এয়ারপোর্ট, আইসিডি কমলাপুর, এছাড়া ওইদিকে আমরা অনেকগুলো ইন্ডিয়ান সাথে পোর্ট আছে, যেমন হচ্ছে বেনাপোল, টেট্রাপোল বললাম, তারপরে এদিকে আছে আপনার সেভেন সিস্টার্সের সাথে বেশ কিছু পোর্ট আছে, জনপ্রিয় কিছু পোর্ট আছে এখানে, যেটা ওই দিক থেকে আমরা এক্সপোর্ট করি বেশি। কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য, অর্থাৎ সিএনএফ এজেন্ট সম্পর্কে আইডিয়া দিয়েছি। আমরা যখন ইম্পোর্ট করি তখন ইম্পোর্ট ডকুমেন্ট যখন ব্যাংকে আসে এবং আপনাদের কাছে আসে, তখন আমরা ইম্পোর্টার কাছে, তখন আমরা আসলে নিজেরা যে কাস্টমস ক্লিয়ারেন্স করি না, আমাদের হয়ে আগের থেকে এনলিস্টেড, আমরা ভেন্ডর এনলিস্টমেন্ট করে আমরা কিছু সিএনএফ এজেন্ট রাখি। সিএনএফ এজেন্ট আমাদের হয়ে কাস্টমস অথরিটির কতটুকু ডিউটি হলো, এরপরে এআইটি কতটুকু আছে, এটি কতটুকু আছে, যেটা গত ক্লাসে বলেছিলাম, এসডি আছে কি নাই, হ্যাঁ, এবং ভ্যাট কত পার্সেন্ট কিরকম, আরডি রেগুলেটরি ডিউটি আছে কি, সমস্ত ডিউটি ক্যালকুলেশন করে আপনার হয়ে প্রোডাক্টটা ছাড়ায়। সো এইখানে আপনার হয়ে প্রোডাক্টটা রিলিজ করে করার কাজটা সিএনএফ এজেন্ট করে। এই সিএনএফ এজেন্টের লাইসেন্স আছে, এবং এই লাইসেন্সিং এর মাধ্যমে এই কাজটা তাদের করতে হয়, এবং সেখানেও আপনার একই ডকুমেন্ট, ওই যে যেটা বলছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রেডের যে ডকুমেন্ট, সেগুলো সাবমিট করতে হয়। কাস্টমস অ্যাসেসমেন্ট করবার সময় কাস্টমস দেখে যে কোন এইচএস কোডে দিচ্ছে, আপনার রং এইচএস কোড হলে অনেক সময় পেনাল্টি হয়, অনেক কিছু হয়। তো এইচএস কোড নিয়ে অলরেডি গত ক্লাসে করেছি, এবং একটা রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দিয়েছি আমাদের দুইজন, যে ক্লাস ক্যাপ্টেন আদনান এবং হচ্ছে ইয়ের মাধ্যমে, আপনারা পেয়েছেন নিশ্চয়ই, আমাদের হচ্ছে মিতুলের মাধ্যমে। তো কাস্টমস ভ্যালুয়েশন করে, মানে অ্যাসেসমেন্ট করে, এটা নিয়ে আর একটা ক্লাস হবে, যে কিরকম ভাবে কত পার্সেন্ট ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, কোনটার উপর কোনটা হবে, বেসিক যে প্রাইস, ইম্পোর্ট প্রাইস, সেটা ডলার থেকে টাকা কনভার্ট করার পরে অ্যাসেসেবল ভ্যালু কত, তার উপরে কোনটা হবে, আগে ভ্যাট হবে নাকি আগে ট্যাক্স হবে, আগে রেগুলেটরি ডিউটি হবে, এইগুলো আমরা আলাদাভাবে দেখব। সো এইটা ইস্যু। দেন কাস্টমস ইন্সপেকশন, কাস্টমস ফিজিক্যালি দেখে যে রং ডিক্লারেশন, মিস ডিক্লারেশন হয়েছে কিনা, আন্ডার ইনভয়েসিং হয়েছে কিনা, ওভার ইনভয়েসিং হয়েছে কিনা। অনেক সময় কাস্টমস অথরিটি এটা হোল্ড করে ল্যাবরেটরি টেস্টিং এর জন্য পাঠায়। অনেক সময় আমরা জানি যে সায়েন্স ল্যাব সহ অনেক জায়গায় পাঠায়, তারা হচ্ছে ফিজিক্যালি এক্সামিনেশন করে, স্ক্যানিং করে এবং ল্যাবরেটরি টেস্টে করে। ডিউটির যে ডিউটি অ্যান্ড ট্যাক্স পেমেন্ট, এই যে ক্যালকুলেশনটা করবার পরে, কাস্টমস অ্যাসেসমেন্টের পরে, সেই অনুযায়ী ইম্পোর্টারকে আসলে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, এটি, এআইটি এবং আদার অ্যাপ্লিকেবল চার্জগুলো দিতে হয়। কখনো কখনো সাপ্লিমেন্টারি ডিউটি হতে পারে অভিপ্রেত, অথবা যদি লাক্সারি প্রোডাক্ট হয় তখন শুধুমাত্র কাস্টমস অ্যান্ড রেগুলেটরি ডিউটি না, সঙ্গে এসডি, সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড হতে পারে। এবং এই ভ্যাটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 অনুযায়ী হয়। আমরা এটা এই এই আইনটা, ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি আইনটাও একটু দেখব। আর এই এআইটি হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হয়, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী হয়। এই জিনিসগুলো আমরা দেখব। তো রিলিজ অফ গুড, এটা হচ্ছে কাস্টমস ইস্যু রিলিজ অর্ডার, এবং সে কন্টেইনার রিলিজ হয়। ফাইনালি হচ্ছে ইনল্যান্ড ট্রান্সপোর্টে আমরা পোর্ট থেকে ওয়্যারহাউস, ফ্যাক্টরির কাছে নিয়ে আসি, রিটেইলারের কাছে পৌঁছায়, কাস্টমারের কাছে। আমরা এখানে একটা গুডস রিসিপ্ট নোট
জিআরএন তৈরি করতে হয় আমাদের নিজেদের অ্যাকাউন্টিং এবং ইনভেন্টরি রেকর্ডের জন্য। ফাইনাল পেমেন্ট হয় এলসির মাধ্যমে, ব্যাংক সেটেলমেন্ট হয়, টিটি হইলে ব্যাংকে পেমেন্ট হয়। অ্যাকাউন্টিং এন্ড ইনভেন্টরি ট্রিটমেন্ট হচ্ছে এই ইনভেন্টরিটা যখন আমাদের কাছে আসে তখন আমরা ইম্পোর্ট কস্ট ধরি, তার সাথে ডিউটি অ্যাড করি, ভ্যাট অনেক সময় রিবেট পাওয়া যায়, জন্য ভ্যাটটা যোগ করি না, ফ্রেটটা যোগ করি। সো এই ইনভেন্টরি ক্ষেত্রেও একটা আমি আলাদাভাবে আপনাদের ক্লাস নিব। ইন্স্যুরেন্সের খরচটা অ্যাড হয়, ইনভেন্টরির জন্য ক্যারিং কস্টটা অ্যাড হয়, সিওজিএস, এরপর সেলস করলে সিওজিএস এর মাধ্যমে আমরা সেলস হই, সেলসের পরে আফটার সেলস অ্যাক্টিভিটিস আপনার হচ্ছে যে আমাদের ওয়ারেন্টি দিতে হওয়ার সময় সাপ্লায়ারকে ইভ্যালুয়েশন করতে হয়, এগুলো দেখে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে। এবং লোকাল এবং ইন্টারন্যাশনালের ক্ষেত্রে এখানে আমরা বলেছিলাম যে একটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। সো এইটা হচ্ছে একটা ফ্লো চার্ট, এটা আমি ডিটেইল ডিসকাস করেছিলাম আজকে, এবং আপনাদেরকে এই ডকুমেন্টটা দেয়া আছে। সো এইটার পরে আমরা আসলে এডিশনালি আইআরসি জিনিসটা করেছি। তারপরে আমার হচ্ছে আমরা এইচএস কোড করেছি। এখন আমরা যাব হচ্ছে আজকের যে লেকচার, সেই লেকচারে আমি বলছিলাম ইনকোটার্মস। সো ইনকোটার্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা ইনকোটার্মসটা আগে দেখব, দেন আমরা এলসি প্রসেস নিয়ে আজকে ডিসকাস করব। সো ফার যে ডিসকাশন গুলো করলাম, হ্যাভ ইউ এনি কোশ্চেন? আমি যে একটা টানা আপনার আধা ঘন্টা একটা ডিসকাশন করলাম, এখানে কোনো কোশ্চেন আছে? না স্যার, এগুলো তো আগের ক্লাসে কিছুটা রিপিট ছিল, তো জি, জানা আছে এগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আমি যেটা পয়েন্টটা বলছিলাম সেটা হচ্ছে ইনকোটার্মস। ইনকোটার্মস এর ক্ষেত্রে দ্য ডিফাইন দ্য রেসপন্সিবিলিটি অফ বায়ার্স অ্যান্ড সেলার ইন ইন্টারন্যাশনাল ট্রেড, পার্টিকুলারলি রিগার্ডিং ডেলিভারি অফ গুডস, ট্রান্সফার অফ রিস্ক। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে ওই যে বলছিলাম এখানে একটা জিনিস এঁকেছিলাম, বায়ার এবং সেলার। বায়ার আর সেলার যদি লোকাল হয়, বায়ার এবং হচ্ছে সেলার যদি লোকাল হয় তাহলে তো সমস্যা নেই। আমার হচ্ছে যে কোন পয়েন্টে ডেলিভারি হবে, এখানে হবে, এখানে হবে নাকি এখানে হবে, তো সেই অনুযায়ী ডেলিভারি রিস্কটা দেওয়ার পরেই উইথ গুড কন্ডিশন বায়ার, যখন একটা সেলার যখন মূসক মূসক 6.3 দিয়ে দিবে, অর্থাৎ চালান দিয়ে দিবে, ডেলিভারি চালান, বায়ার যখন এটা বুঝে নিবে তখন এই রিস্ক শেষ। বাট ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে এখানে হচ্ছে আহ, এই এক্সপোর্টারের ফ্যাক্টরি, তারপরে এইখান থেকে যে এক্সপোর্টারের কান্ট্রির হচ্ছে সিপোর্ট, হ্যাঁ, এটা সি বা এয়ারপোর্ট, তারপরে এই যে উত্তল সমুদ্র পার হয়ে আমাদের চিটাগাং পোর্ট, হ্যাঁ, চিটাগাং পোর্ট, তারপরে আমাদের হয়ে আমাদের ঢাকাতে আমাদের ওয়্যার হাউস বা ফ্যাক্টরিতে। তো এই যে এক্সপোর্টারের ইনল্যান্ড যে ট্রান্সপোর্টেশন, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল সিতে, তারপরে আবার যদি চট্টগ্রাম পোর্ট অথবা আইসিডি কমলাপুর, এখান থেকে ডেলিভারি নিয়ে আবার লোকাল একটা ট্রান্সপোর্টেশন আমাদের প্রোডাক্ট আসে। সো এই সেলারের থেকে বায়ার পর্যন্ত, অর্থাৎ ইম্পোর্টারের থেকে এক্সপোর্টারের থেকে ইম্পোর্টার পর্যন্ত এই রিস্কটা কোন পয়েন্টে ডেলিভারি হবে এবং খরচ কোনটা কিভাবে অ্যাড হবে, এটাই হচ্ছে ইনকোটার্মসের মেইন পার্ট। এটাও আমি প্রাইমারি আপনাদের আলাপ করেছিলাম। সো এটা আমরা আশা করি যে এখানেও কোনো কোশ্চেন থাকবে না। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে কোশ্চেন তৈরি হলেই হাত উঁচু করতে পারেন, আনমিউট হয়ে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, যেহেতু অনলাইন ক্লাস, ফিজিক্যালি ক্লাস তো আমরা খুব মজা করে গত 4টা ক্লাস করেছি, আজকে পঞ্চম ক্লাসটা বৃষ্টির কারণে আপনাদের রিকোয়েস্টে অনলাইন নিচ্ছি। সো অনলাইন ক্লাসে কিছুটা সমস্যা আছে, বাট আমি চাই যে আপনারা ফিজিক্যাল ক্লাসের মতোই ইকুয়ালি অ্যাটেন্টিভ থাকেন এবং কোশ্চেন করেন। আচ্ছা, তাহলে রিস্কটা হলো অ্যালোকেশন অফ কস্ট, কাস্টমস ফর্মালিটিস এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন রেসপন্সিবিলিটিস। ইনকোটার্মস হেল্প রিডিউস মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ডিসপিউটস বাই প্রোভাইডিং এ কমন ল্যাঙ্গুয়েজ ফর দ্য গ্লোবাল ট্রেড। এই কথাটা আপনার বলছিলাম যে আইসিসি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, যে টার্মটা ইউজ করে, আমরা যেটাকে বলছি হচ্ছে যে ইনকোটার্মস। ইনকোটার্মস হচ্ছে ইট রিডিউস দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যামং দ্য পার্টিস, অর্থাৎ এখানে এক্সপোর্টার ইম্পোর্টার, এক্সপোর্টারের ব্যাংক, ইম্পোর্টারের ব্যাংক, অনেক সময় ইন্টারমিডিয়ারি ব্যাংক থাকে, এই ব্যাংক, এগুলো যদি কনফিউশন দূর করা এবং ডিসপিউট দূর করা, প্রোভাইডিং এ কমন ল্যাঙ্গুয়েজ অফ গ্লোবাল ট্রেড। আমি শুরুর দিনে বলেছিলাম যে বিজনেসের ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং। হ্যাঁ, তো আর এখানে এই এক্সপোর্ট ইম্পোর্টের যে টার্মিনোলজি, তার ভিতরে একটা ভাষা হচ্ছে এইচএস কোড। এইচএস কোড ইজ ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ইনকোটার্ম, কারণ এটা কমন ল্যাঙ্গুয়েজ অফ গ্লোবাল ট্রেড। সো এটা অলরেডি আপনাদেরকে বলা, আপনারা যদি বুঝে থাকেন, আমি শিওর যে এটা
খুব ইন্টারেস্টিং, এবং এইচএস কোড লাগবে হচ্ছে প্রোডাক্টের আইডেন্টিফিকেশনের জন্য, আর ইনকোটার্ম লাগবে হচ্ছে এই ডেলিভারি অফ গুডস, ট্রান্সফার অফ রিস্ক, অ্যালোকেশন অফ কস্ট, কাস্টমস ফর্মালিটিস, এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন রেসপন্সিবিলিটিস। সো এই লেটেস্ট যে ভার্সনটা আছে ইনকোটার্মস, এটাকে আমরা বলছি লেটেস্ট ভার্সন অফ কারেন্ট ইনকোটার্ম ইস 2020। সাধারণত আপনার এভরি 5-6 বছর পর পর এটা আপডেট হয়। অতএব আমার ব্যক্তিগত ধারণা যে এটা নিয়ে অলরেডি কাজ চলছে, আমি খোঁজ নিলেও জানতে পারবো যে এই ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম ইনকোটার্ম 2020 এটা নিশ্চয়ই নতুন করে আবার আপডেট হচ্ছে। এটা আপডেট হয় কারণ গ্লোবালি এইচএস কোডগুলো চেঞ্জ হয়, নতুন বিজনেস টার্ম ঢুকে। এখন এখন হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল মানে এআই এর যুগে অনেক কিছু নতুন নতুন আসছে, সেগুলো অ্যাড হবে। তো লেটেস্ট ভার্সন যেটা আমরা দেখবো আপনাদের পরীক্ষা এবং ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইফেক্টিভ ছিল হচ্ছে 1 জানুয়ারি 2020 সালে, অ্যাপ্লিকেবল ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে এটা অ্যাপ্লিকেবল, ইউজড ইন বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। যদিও আমরা ইনকো টার্মটা বাংলাদেশের কনটেক্সটে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের জন্যই করি, বাট অনেক ক্ষেত্রে এই লোকাল এলসি যদি হয়, ধরেন আপনি যদি বাংলাদেশে সাধারণত লোকাল এলসি কম হয়, আমি এসএসজি সুপারস্টার গ্রুপ প্রোডাক্ট বাই সেল করছে লেটসে স্কোয়ারের সাথে, হ্যাঁ, তো এসকিউ গ্রুপের সাথে বা স্কোয়ারের সাথে, তখন কিন্তু এটা নর্মালি যেটা হয়, এসকিউ সেল করলে সে সেলার, তো প্রোডাক্ট পাওয়ার পরে অ্যাকাউন্ট পেয়ে চেক দিয়ে দেয়, এরকমই হয়। অথবা ক্যাশ টাকা অ্যালাউড না, এটা এই আপনার অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, এটা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে হবে, অ্যাডভান্স পেমেন্ট থাকতে পারে। বাট এইটা আবার এলসির মাধ্যমে সম্ভব। এই এই এলসি কে বলা হয় লোকাল এলসি, ইন্টারন্যাশনাল না, লোকাল এলসি, লোকাল ক্রেডিট লেটার অফ ক্রেডিটের মাধ্যমেও সেল হতে পারে। তো লোকাল যদি ক্রেডিট হয়, ক্রেডিটের মাধ্যমে হয়, এবং সেটা যদি এলসির মাধ্যমে হয়, তখনও কিন্তু ইনকো টার্মটা অ্যাপ্লিকেবল হবে। আদারওয়াইজ নর্মালি হচ্ছে, জেনারেলি আমরা যেটা জানি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রেই হচ্ছে আপনার এই ইনকো টার্ম লাগে। তো used both in domestic and international. Parties are still agree to use older version. অনেক সময় আপনার অনেক সময় তারা আগের ভার্সনও ইউজ করে, যেমন নতুন যেটা আসবে 2010-এর সাথে পরে 20, আমি দেখা যাবে নতুন একটা আসবে, তো আগেরটা ইউজের কিছুদিন পারমিজেবল থাকে, বাট দে শুড ক্লিয়ারলি স্টেট দ্য ভার্সন অফ কন্ট্রাক্ট। মানে কন্ট্রাক্ট করার সময় আমরা যে দেখলাম এনডি এর পরে এমওইউ, বা যেটা পরে সেলস এগ্রিমেন্ট, সেলস কন্ট্রাক্ট বা পারচেজ এগ্রিমেন্ট, তখন কিন্তু কোন ইনকো টার্মটা ইউজ করছে তারা, বোথ বায়ার অ্যান্ড সেলার, এই ভার্সনটা মেনটেন করতে হবে। এনি কোশ্চেন? কেউ একজন মনে হয় কোশ্চেন করতে চাচ্ছেন? আপনারা শুনছেন তো? মানে অনলাইন ক্লাস দেখে তো আবার। জি স্যার, আমরা শুনছি। ওকে, ফাইন। Yes, sir. জি। তো ওয়াই ইনকোটার্মস ইম্পর্টেন্ট, এটা আমরা জানি। ইনকোটার্মস ইম্পর্টেন্ট বিকজ হু অ্যারেঞ্জ দ্য ট্রান্সপোর্টেশন। ওই যে বলছিলাম ফিজিক্যাল ক্লাসে, যে সবচেয়েতে আপনার কম রেসপন্সিবিলিটি হয় যখন বায়ার হচ্ছে সেলারের বা এক্সপোর্টারের ফ্যাক্টরি গেট থেকে প্রোডাক্ট রিসিভ করে, তখন হচ্ছে সেলারের রেসপন্সিবিলিটি অলমোস্ট 0, বায়ারের রেসপন্সিবিলিটি 100। আবার যদি এমন হয় ডিডিপি অর্থাৎ ডিউটি পে করে আপনার ওয়্যার হাউসে এক্সপোর্টার পাঠিয়ে দিবে একদম, সেইখানে বায়ারের রেসপন্সিবিলিটি অলমোস্ট 0, আর হচ্ছে সেলারের বা এক্সপোর্টারের হচ্ছে অলমোস্ট 100। সো ইন বিটুইন হচ্ছে সি এবং এয়ার ফ্রেট মিলে মোট 11টা ইনকোটার্ম আছে। হু অ্যারেঞ্জ, এটা ইম্পর্টেন্ট কেন? হু অ্যারেঞ্জ দ্য ট্রান্সপোর্টেশন, হু পেজ দ্য ফ্রেট, হু পারচেজ ইন্স্যুরেন্স। এই যে ইন্স্যুরেন্স কাভার নোট যেটা হয়, আমরা এলসি ওপেন করতে গেলে এলসিএফ ফর্মের সাথে সাথে আমাদের হচ্ছে প্রথম এলসিএফ ফর্ম, এটা শুনেছেন? No, sir. না স্যার। আচ্ছা, আমরা যখন ইম্পোর্ট করি, তখন ব্যাংকে যে যখন এলসি ওপেন করতে চাই, তখন আমাদের কয়েকটা জিনিস লাগে। একটা হচ্ছে ব্যাংকে তো একটা স্যাংশন লাগে। ব্যাংক তো আপনাকে গেলেই, আপনি গেলেই একটা ইয়ে দিবে না, আপনার এলসি করার সুযোগ দিবে না, একটা স্যাংশন থাকতে হবে, বা ব্যাংকের একটা এলসি পারমিশন থাকতে হবে। তারপর একটা এলসিএ ফর্ম দিবে, এটা ফিল আপ করতে হবে, এবং এর সঙ্গে সঙ্গে আপনার পার্মানেন্ট ডকুমেন্ট যেগুলো আছে, ট্রেড লাইসেন্স, বিন টিন, আইআরসি তো লাগবেই, এবং সঙ্গে সঙ্গে কান্ট্রি অফ অরিজিনের জন্য চেম্বারের মেম্বারশিপ সহ অন্যান্য ডকুমেন্ট লাগবে। দেন
আপনার হচ্ছে, এবং আমি বলেছিলাম যে আইআরসি দুই রকম হয়, একটা কমার্শিয়াল আইআরসি আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি। তো আপনি যদি কমার্শিয়াল আইআরসি হয় মানে ফিনিশ গুড এফজি কেনা বেচা করেন, তাহলে আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আনতে পারবেন না। আবার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আনলে সেখানে আবার হচ্ছে আবার এই ফিনিশ গুড আনাটা চ্যালেঞ্জ। তো এই কারণে একটা অথরিটিকে একই সঙ্গে সঙ্গে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল আইআরসি সাধারণত দেয় না। বাট রেয়ার কেসে কোম্পানি যদি এমন হয় যে তারা ম্যানুফ্যাকচারিং করে, ওই কোম্পানিরই একটা এসবিও স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট আছে যেটা লিগ্যাল ইউনিট না, মানে একটা কোম্পানিরই, যেমন আমি জেটের কথা বলি, আমি কল্লোলে ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম। জেট হচ্ছে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। জেট যে গুড়া আপনার এই আপনার ডিটারজেন্ট, তো এইটারই আবার একটা লিকুইড জেট ইম্পোর্ট করা হতো, ওইটা ফিনিশ গুড। তখনই এই ঝামেলাটা হয়েছিল যে কমার্শিয়াল আইআরসি লাগে হচ্ছে মানে এই ইম্পোর্ট করার জন্য ফিনিশ গুড, এবং এটা আর ইন্ডাস্ট্রিয়াল আইআরসি লাগে হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আনার জন্য। কারণ ম্যানুফ্যাকচারিং যখন র মেটেরিয়াল আনেন তখন কাস্টমস ডিউটি, ভ্যাট, মানে কাস্টমস ডিউটি সহ রেগুলেটরি ডিউটি কম হয়, সাপ্লিমেন্টারি ডিউটি থাকে না। বাট ফিনিশ গুড আনলে আপনার রেগুলেটরি ডিউটি, কাস্টম ডিউটি বেশি হয়, ইভেন কোনো কোনো ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি থাকতে পারে। So এই কারণেই এই দুইটাকে আলাদা করা। বাট এইটা খুব রেয়ার কেসে মিনিস্ট্রি অফ কমার্স থেকে পারমিশন নিয়ে আপনার দুইটা একসাথে করা যেতে পারে। সো এটা আমরা জাস্ট বলে রাখলাম, পরে আমরা যখন এলসি পড়বো তখন আবার এটা আবারও দেখবো। তো এই এলসিএফ হচ্ছে যেটা ফর্মটা ব্যাংক দেয়, সেই এলসিএফ ফর্ম ফিল আপ করে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে ইন্স্যুরেন্স কাভার নোট, মানে ইন্স্যুরেন্সকে বলবে যে আমি 1,000 কোয়ান্টিটি ছাতা ইম্পোর্ট করতে চাই, বাংলাদেশে বৃষ্টি চলছে, তখন বাংলাদেশের যে ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রিন ডেল্টা হইতে পারে, জেনারেল ইন্স্যুরেন্স, অবভিয়াসলি লাইফ ইন্স্যুরেন্স গুলো আলাদা, লাইফ ইন্স্যুরেন্স কাজ করে ভিন্ন, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা বললো যে গ্রিন ডেল্টা হইতে পারে, তারপরে হচ্ছে প্রাইম ইন্স্যুরেন্স হইতে পারে, সিটি ইন্স্যুরেন্স, যে কোনো একটা। তারা বলল যে ঠিক আছে, আপনি যে 1,000 কোয়ান্টিটি আনছেন এটার ইন্স্যুরেন্সের একটা কাভার নোট দিয়ে দিলাম, এই টোটাল আপনার ইম্পোর্ট প্রসেসটা শেষ হওয়ার জন্য 3 মাসের ভিতরে কাভার নোট দিলাম। তো এই এলসিএফ ফর্মের সাথে আপনার হচ্ছে ইন্স্যুরেন্স কাভার নোট দিতে হয়, এবং রিকোয়ার্ড ডকুমেন্ট দিলে ব্যাংক তখন এলসি প্রসেসটা শুরু করে। তো এলসিএফ হচ্ছে ওই ফর্মটা যেটা ব্যাংকের একটা নির্দিষ্ট ফর্ম। বোঝা গেল এবার? জি স্যার, ইয়েস বুঝতে স্যার। পেরেছি। ওকে। তো এখন আপনি দেখেন, ইন্স্যুরেন্স কাভার নোট, ডেলিভারি অকার্স, রিস্ক ট্রান্সফার, এবং হ্যান্ডেল অফ এক্সপোর্ট কাস্টমস, ইম্পোর্ট কাস্টম দুইটা। এক্সপোর্টারের কান্ট্রিরও কাস্টমস ইয়ে থাকে, পোর্টের কাস্টমসের ক্লিয়ারেন্স নিতে হয়, আর ইম্পোর্টারও নিতে হয়। তো এই দুইটা কাজই কিন্তু আপনার হচ্ছে কে করবে, এটার উপরে হচ্ছে ইনকোটার্মস। তো ইনকোটার্মসের মেইনগুলো আমরা বুঝতে পারলাম, মানে ইম্পর্টেন্সটা কেন, এটা যে খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, এবং আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের জন্য একটা বাইবেল টাইপ এটা লাগে। আচ্ছা, ডোন্ট, সরি, এখানে আপনার কিছু ইম্পোর্টের ক্ষেত্রে কিছু ডু নট, মানে ইনকোটার্মস ডু নট ডিটারমাইন কিছু জিনিস ক্লিয়ার করে না। ওনারশিপ টাইটেল অফ দ্য গুড ইনকোটার্মস এর মাধ্যমে বোঝা যায় না আপনি আরেকটা কোম্পানির প্রোডাক্ট কি আপনার জোর করে আর বিক্রি করে দিচ্ছেন কিনা, মানে আরেক কোম্পানির প্রোডাক্ট আপনি দখল করে অথবা স্মাগলিং করে অথবা মানে হাইজ্যাক করে এনে আপনি এক্সপোর্ট করছেন কিনা, এটা ইনকোটার্ম দেখবেন, এটা লোকাল ল এবং ওই জায়গায় ডিপেন্ড করবে। পেমেন্ট মেথডটা এলসির মাধ্যমে হবে, এটাও ইনকোটার্ম ঠিক করবে না যে পেমেন্টটা কিভাবে পাবো। গভর্নিং ল, এই যে বাংলাদেশের কাস্টমস যেটা বললাম যে ভ্যাট, ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012, এইটা ঠিক করবে যে কত পার্সেন্ট ডিউটি হবে, সাপ্লিমেন্টারি ডিউটি আছে কি নাই, সেটা কিন্তু এই ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম ইনকো টার্ম বলবে না। ডিসপিউট রেজলিউশনের জন্য আমার এই যে সেলস কন্ট্রাক্ট অথবা পারচেজ এগ্রিমেন্টে আমি হচ্ছে ইয়ে করব যে এখানে ডিসপিউটটা কি বাংলাদেশের কোর্টে হবে আরবিট্রেশনটা, এই নাকি আমি সিঙ্গাপুরে হবে নাকি হচ্ছে চায়নায় হবে। সো এই ডিসপিউট রেজলিউশনের আরবিট্রেশন ক্লজ থাকবে, যেটা ইনকো টার্মস কিছু বলে না। রেমিডিজ অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট, যদি আপনি বাই সেলস যখন আপনি হচ্ছে যে কন্ট্রাক্টটাকে ভায়োলেট করেন, তখন এটা কিন্তু ইনকোটার্ম ঠিক করে না, তখন লোকাল কান্ট্রি, দুই কান্ট্রিরই সেলস অফ সেলস অফ গুড অ্যাক্ট আছে, যেমন বাংলাদেশে সেলস অফ গুড অ্যাক্ট যেটা 1930 সালের অ্যাক্ট অ্যাপ্লিকেবল আছে। এছাড়া কন্ট্রাক্ট অ্যাক্ট, যেটা কন্ট্রাক্ট, হ্যাঁ, কন্ট্রাক্ট যে কোনো কন্ট্রাক্ট, মানে আপনার কমার্শিয়াল কন্ট্রাক্টে একটা অ্যাক্ট আছে, সেটা দিয়ে ঠিক হবে যে কন্ট্রাক্টের আইনটা আপনি প্রপারলি মানছেন কি মানছেন না। সেটা ইনকোটার্ম হবে না। ইনকোটার্ম কোনটা? আপনার এই ডেলিভারি পয়েন্ট, উপরে যেটা পারচেজ, এইগুলো দেখবে, ইন্স্যুরেন্সের পেমেন্ট, ডিউটির পেমেন্ট, ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন, এগুলো নিয়ে কথা বলবে। এখন আমরা
আজকের মানে খুবই জরুরি যে এটা মুখস্থর মতো করে ফেলতে হবে। আমি এইখানে আপনাদেরকে প্রথম 7টা আপনার এই ইনকোটাম বলবো, আমি একটু নামায় আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা এখন এটা মুখস্থর মতো করে ফেলেন, কারণ অন্যগুলো বোঝার বিষয়, এখানে এটা জানতে হবে। এক্স ওয়ার্ক, এফসি, এক্স ওয়ার্ক যেটা, এটাকে ই ইএক্স ডাব্লিউ বলে। এক্স ওয়ার্ক মানে কি বলেন তো? এটা আমি বলেছিলাম, এটা কি বলেন তো? স্যার জানি না স্যার। ভুলে গেছেন, আমি বলছিলাম সেটা হচ্ছে আপনি এক্সপোর্টারের ফ্যাক্টরি গেট থেকে সে ইম্পোর্টারে ডেলিভারি করে দিবে, মানে এক্স ওয়ার্ক মানে কাজ শেষ হয়ে গেছে, ফ্যাক্টরি গেট থেকে নিয়ে চলে যাও বাবা, আর আমি এটা নিয়ে কোনো ফার্দার কোনো রেসপন্সিবিলিটি আমার নাই। তাহলে এই এক্স ওয়ার্ক যে ইনকোটাম, এটাকে বলে ইএক্স ডাব্লিউ। গত ক্লাসে সামান্য একটু বলছিলাম, আজকে ডিটেল বলছি। এটার মানেই হচ্ছে এই জায়গায় এসে যদি আমি একটা কলাম টানতাম, যে এখানে যদি একটা কলাম টানতাম যে হচ্ছে রেসপন্সিবিলিটি অফ এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার, তাহলে এখানে এক্স ওয়ার্কের ক্ষেত্রে এক্সপোর্টার রেসপন্সিবিলিটি 0%, আর হচ্ছে ইম্পোর্টারে 100। এক্সাম্পল আকারে বলছি, এরপরে যখন ফ্রি ক্যারিয়ার মানে আপনাকে হয়তো কিছু দূর আগায় দিল, হ্যাঁ, তারপরে হচ্ছে সিপিটি, ক্যারিড পেইড, মানে ক্যারিডের টাকাটাও দিয়ে দিল। সিপি, ক্যারিড পেইড অ্যান্ড ইন্স্যুরেন্স, আপনি শুধু এই এই ডেলিভারির খরচ তো দিবেই না, উল্টা ইন্স্যুরেন্সের টাকাটাও দিয়ে দিবে। তখন এক্সপোর্টার রেসপন্সিবিলিটি আস্তে আস্তে বাড়বে, হয়তো 5%, তারপর হয়তো 10%, আর এদিকে কমতে থাকবে, মানে ভাইস ভার্সা। এক্সপোর্টারের এখানে এই পয়েন্টে হচ্ছে জিরো, জিরো হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি, ইম্পোর্টারের 100, আর এটা করতে করতে যখন শেষের দিকে আসবে এই ডিডিপি, ডেলিভারি ডিউটি অ্যান্ড পেইড, তখন এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি হয়ে যাবে 100%, আর ইম্পোর্টারের হয়ে যাবে 0। কারণ এক্সপোর্টার সেই তার ফ্যাক্টরি থেকে তার হচ্ছে নিয়ারেস্ট পোর্টে মাল পৌঁছানো, লোডিং আনলোডিং, ইন্স্যুরেন্স কাভারেজ, মেরিন ইন্স্যুরেন্স কাভারেজ, এবং এই সব কিছু করে বাংলাদেশের চিটাগাং পোর্টে লোডিং আনলোডিং, কাস্টমস অ্যাসেসমেন্ট, ডিউটি পেইড করে, লোকাল ট্রান্সপোর্টেশন ধরে আপনার ওয়্যারহাউসে পৌঁছে দেওয়া পর্যন্ত তার রেসপন্সিবিলিটি। সেইখানে এসে এক্সপোর্টারের 100% রেসপন্সিবিলিটি থাকে এই ট্রেড রিলেটেড রিস্ক এবং হচ্ছে খরচ, যেটা ইম্পোর্টারের 0। এই পয়েন্টটা কি বুঝছেন? 1 থেকে 7-এর ডিফারেন্সটা বুঝছেন, যে আস্তে আস্তে করে যে আস্তে আস্তে স্যার রিস্কটা বেড়ে যায়, এক পাশ থেকে আরেক পাশে শিফট রাইট হয়ে যাবে। রাইট। তাহলে এইটা আমাদের কিন্তু বোঝার সুবিধা হবে। আপনারা এটা এক্স ওয়ার্কসটা প্রথম মনে রাখবেন ফার্স্ট, দেন হচ্ছে সেকেন্ড স্টেজে এফসিএ, মানে আমরা যেটা বলি, আমি ফেলো চার্টার অ্যাকাউন্টেন্ট না, এটা এফসিএ মানে ফ্রি ক্যারিয়ার, মানে ক্যারিয়ারটা আপনাকে তুলে দেওয়া পর্যন্ত ফ্রি খরচ দিবে। তারপরে সিপিটি, ক্যারি পেইড টু, মানে আপনি এরপর আরেকটু বেশি আপনার হচ্ছে এই ট্রান্সপোর্টেশন খরচ দিবে। তারপরটা হচ্ছে সিপিআই, ক্যারিজ অ্যান্ড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের খরচটাও হচ্ছে আপনাকে দিবে। তারপরে হচ্ছে ডিপি, ডিএপি। আপনারা এইটা একটু 2 মিনিট আত্মস্থ করার চেষ্টা করেন। কি এটা কি পারা যাবে? জি স্যার, মোটামুটি পারা যাবে স্যার। একটু ইয়ে, নুরুজ্জামান মিতুল একটু কাইন্ডলি ইয়ে করেন, আপনি একটু মানে রিপিট করেন এটা, যে এই 7টা একটু আমরা, এটা এটা যেহেতু কোনো বুঝার বিষয় না, মনে রাখতে হবে, সে কারণে একটু বলেন তো আমাদেরকে, এই সামনেই থাকুক, আপনি এক্সপ্লেইন করেন। স্যার মিতুল আপাতত স্যার ক্লাসে নেই। ও, আর আপনি কি বলছেন, আদনান? আফনান স্যার।
আপনার বলেন একটু কাইন্ডলি। জি। স্যার ফার্স্ট ওয়ানটা হচ্ছে EXW, যেটাতে আমরা EX ওয়ার্কস বুঝাই। এর মানে হচ্ছে স্যার যে ইম্পোর্টার, তার দায়িত্ব হচ্ছে প্রোডাক্টটা রেডি করে দেওয়া ফ্যাক্টরিতে, দেন এক্সপোর্টারটাই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে তার নিজ দেশে নিয়ে যাবে। হুম সেক্ষেত্রে স্যার ইম্পোর্টারের রিস্ক 0%, কিন্তু যে হুম এক্সপোর্টার তারই সম্পূর্ণ রিস্ক চলে আসতেছে প্রোডাক্টটা নিয়ে যাওয়ার জন্য। হুম তারপর সেকেন্ডটা হচ্ছে স্যার FCA, ফ্রি ক্যারিয়ার। এখানে স্যার ইম্পোর্টারটা পোর্ট পর্যন্ত সে তার প্রোডাক্টটা আগায় দিবে, পোর্ট থেকে ইম্পোর্টারের দায়িত্ব শেষ, এক্সপোর্টার পোর্ট থেকে বাকি বাকি খরচটা বহন করবে। এক্স্যাক্টলি। CTP বলতে স্যার ক্যারিজ পেইড টু, এর মানে স্যার ইম্পোর্টার আপনার পোর্ট পোর্ট পর্যন্ত নিয়ে যাবে, ইভেন সে জাহাজ ভাড়াটাও দিবে, একটু পর্যন্ত স্যার তার দায়িত্ব। আর CIP তে স্যার আমরা বুঝাচ্ছি স্যার ইম্পোর্টার হচ্ছে প্রোডাক্টটা রেডি করে পোর্টে নিয়ে যাবে, সে জাহাজ ভাড়াটাও দিবে, এবং স্যার ইন্স্যুরেন্স ফিটাও ইম্পোর্টার বহন করবে। জি। স্যার DAP তে স্যার ডেলিভার্ড অ্যাট প্লেস, এর মানে হচ্ছে স্যার ইম্পোর্টার ইন্স্যুরেন্স ফি সাথে সাথে স্যার প্রোডাক্টটা ওই একটা পোর্ট প্লেসে পর্যন্ত ডেলিভারি করে একটা দিবে। তারপরে গিয়ে সে তার রিস্কে হুম সেটা হবে। হুম আর আনলোডেড প্রোডাক্টটা স্যার ইন্স্যুরেন্স প্লাস একটা প্লেসে নিয়ে যাবে, প্লাস আনলোড করে ওই মানে শুধু পৌঁছাই দিবে না, ওটা আনলোড করে দিবে আনলোড করে নামে। আনলোডের Right. খরচটাও সে দিবে স্যার। জি জি আর DDP বলতে স্যার একদম ইম্পোর্টার, সে সে সম্পূর্ণ খরচটা বহন করবে, হুম সে নিজের থেকে তার দেশে নিয়ে গিয়ে তার ফ্যাক্টরিতে স্যার পৌঁছানো পর্যন্ত হ্যাঁ সকল ধরনের খরচ সে বহন করবে। সেখানে স্যার রিস্ক স্যার ইম্পোর্টারের 100% হয়ে যাবে, এক্সপোর্টারের 0% থাকবে। এক্স্যাক্টলি। এখন দেখেন, খুবই সুন্দর, থ্যাংক ইউ আফনান। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন আফনান, যে বা অন্যরাও খেয়াল করেন, যে আমি যদি একজন নতুন ইম্পোর্টার হই, ছোট, তাহলে আমি কোনটায় যাব বলেন তো? আমি খুবই ছোট বা নতুন স্যার শুরু করেছি, DDP তেই যাবো, অ্যাজ আমি অনেক আমি কিছু ডিডিপি জানি যাব, না। কারণ আমার এত সাপ্লাই চেইন নাই ইন্টারন্যাশনালি, কোন ফ্রেইটের কত টাকা, CNF এজেন্ট ভালো চিনি না, কোন চায়নার পোর্ট ভালোভাবে জানি না, এই রিস্ক কেমন হয়, ইন্স্যুরেন্স কাভারেজ নোট কিভাবে এটা কাভার করে, অনেক কিছুই জানি না, প্রথম দিকে নিশ্চয়ই করব। আচ্ছা, আর যদি আমি খুব বড় কোম্পানি হই, আমার কন্ট্রোল থাকে গ্লোবালি, আমার সারা পৃথিবীতে অপারেশন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট করি, তাহলে তো আমি খরচ কমানোর জন্য এই এই এক্সওয়ার্কসে নিব। কারণ আপনি ধরেন একটা কোম্পানি, আপনি চায়নার একটা কোম্পানি আপনাকে বলল আপনি কি কিনবেন, আপনি কিনবেন লেটসে ল্যাপটপ, ল্যাপটপ কিনবেন। এখন এক্সওয়ার্কসে এক্সওয়ার্কসে যদি ল্যাপটপের দাম ধরে 100, সরি 100, 100ই বলতে পারি, বা 100, $150, যদি এক্সওয়ার্কসে বলে যে আমি এটা এই এটা দাম ধরলাম হচ্ছে $150, তাহলে এই এক্সওয়ার্কসে যদি $150 হয়, তাহলে এই যে ডিডিপিতে কেমন হতে পারে, মানে বেশি হবে নাকি কম হবে বলেন তো? সে একটু আরেকবার বলবেন। আমি বলছি যে আপনার, লেটসে আমি চাইনিজ একটা কোম্পানি, হ্যাঁ, চায়না একটা কোম্পানি, তারা আপনার কাছে এই ল্যাপটপ সেল করবে, ঠিক আছে? তো ল্যাপটপ সেল করার জন্য প্রাইস কোটেশন পাঠিয়েছে। তো সে প্রাইজের এক্স ওয়ার্ক, মানে সে ফ্যাক্টরি গেটে অফার করতেছে পার ল্যাপটপ $150। এখন এইটাই যদি আমি এখন বলি যে ভাই আপনি এটা না করে আমি হচ্ছে ডিডিপি করেন, ডেলিভার ডিউটি পে, এটা এই 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 ইনকোটার্মসের আন্ডারে আমাকে প্রাইস কোট করেন, তখন কি 150 হবে নাকি কম হবে নাকি বেশি হবে? স্যার আরো এটা বেশি বেশি হবে। অনেক বেশি বেশি হবে, হবে। রাইট। এই অনেকটা কত সেটা আমরা জানি না, বাট বেশি হবে প্রোডাক্ট টু প্রোডাক্ট, কারণ এটা তার অনেক খরচ হবে, রাইট। এটাই আমি, মানে এটা সহজ জিনিস, বাট এটা ক্লিয়ার করলাম। তাহলে আমরা মোটামুটি এই অনেক কিছুই বুঝে, আমি যেরকম ক্লিয়ার করে অনেক রিপিট করে সুন্দর করে বুঝিয়ে বলি, সেই অর্থে আপনাদের অন্যগুলা সমস্যা হবে না, বাট মুখস্থটা তো আমি করতে পারবো না, এই কারণে আপনারা এটা যেহেতু পরীক্ষায় আসবে, সো আপনাকে এক্স ওয়ার্কস ফার্স্ট, দেন FCA, CPT, CIF, DAP, DPU এবং ডিডিপি, এটা আপনাকে জানতে হবে। এখন এইগুলো তো আপনার থিওরিটিক্যালি আমরা জানবো বুঝবো, হ্যাঁ, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডে স্পেশালি সির মাধ্যমে যখন সি এবং ইনল্যান্ডের যেটা হয়, সবচেয়ে বেশি যেটা হয় সেটা বাংলাদেশের এই তিনটা। কোন তিনটা? এটা হচ্ছে এই যে এফওবি, CRF এবং CIF, এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে? তো পার্টিকুলারলি সির ক্ষেত্রে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। কিরকম দেখেন,
প্রথম হচ্ছে যে প্রথমটা যদি বলি সেটা হচ্ছে যে আপনার FAS, এই 7টার বাইরে কিন্তু আলাপ করছে আমি, কিন্তু এই 7টার বাইরে, এই 7টার বাইরে বলছি। 8 নম্বর FAS। FAS মানে ফ্রি অ্যালংসাইড শিপ। মানে আপনার চায়না থেকে আপনি আনছেন, চায়নার গুয়াংজুর যদি কোনো নদী বন্দর থাকে, সেই নদী বন্দরের কাছে এনে আপনাকে শিপের কাছে এসে দিয়ে দিবে, শিপে তুলে দিবে না। এটা হচ্ছে FAS বলে, ফ্রি অ্যালংসাইড শিপ। মানে এগুলো তো সবগুলোর ক্ষেত্রে কমন প্রযোজ্য, বাট এই সি মানে আমরা যে বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, আমাদের 90 বা 95% এর ভিতরে কাভার করবে, উপরের গুলো খুবই কম, এটা খুবই রেয়ার। ঠিক আছে? তো FASটাও কম্পারেটিভলি কম। এটা মানে আপনার সির পাশে দিয়ে যাবে। এই FOB সবচেয়ে বেশি হয়। FOB মানে ফ্রি অন বোর্ড। চায়নার কোম্পানি তার ওয়ারহাউস থেকে এসে আপনি যে জাহাজের সাথে কথাবার্তা বলছেন, যে জাহাজ আপনার প্রোডাক্টটা ক্যারি করবে, সেই জাহাজে তুলে যাবে ফ্রি অন বোর্ড। এই পর্যন্ত ফ্রি দিবে, এই পর্যন্ত চার্জ করবে না। কস্টিং ফ্রি অন বোর্ড হিসেবে সে আপনাকে জানাবে যে $150-টা আমি ফ্রি অন বোর্ড করছি, $155 দিতে হবে। এরপরে যে আপনার সমুদ্র থেকে শুরু করে ইন্স্যুরেন্স, আনা নেওয়া, চিটাং পোর্টে রিলিজ ডিউটি, তারপর আপনার ওয়ারহাউসে আনা, কোম্পানিতে আনা, এগুলো সব আপনার রেসপন্সিবিলিটি। তার মানে এই FOBটা বেশ ভালো ইউজ হয়। তার থেকেও বেশি ইউজ হয় হচ্ছে CRF। এটা হচ্ছে শুধুমাত্র শিপে তুলবে তা না, শিপের খরচ, শিপের খরচ মানে শিপে তুলে দিল, এবং চায়নার বন্দর থেকে চিটাগাং বন্দর পর্যন্ত আসবার যে জাহাজ ভাড়া, সেই জাহাজ ভাড়াটাও করবে। কারণ আপনার জন্য ঝামেলা যে চায়নার থেকে কতগুলো শিপ কতবার ছাড়ে, সেই শিপের কতটুকু স্পেস পাবেন, কত কন্টেইনারের প্রোডাক্ট আপনি আনতে চান, সেইটা কতটুকু কি আপনি ছাড় পাবেন, এই বিষয়গুলো একটু ডিফিকাল্ট হয়। ঠিক আছে? তো সেই কারণে হচ্ছে আপনার এই অনেক ক্ষেত্রে এই আপনি বলেন যে শুধুমাত্র ইয়ে না, এই আমার ফ্রি অন বোর্ড মানে তুলে দেয়া নৌকায়, জাহাজে তোলা না, তুমি এরপর আরেকটু অ্যাড করে দাও, কস্টটা তুমি একটু অ্যাড করে দাও। আর CIF হচ্ছে এই শুধু আপনার বোর্ডে তুলে দিবে, ফ্রি অন বোর্ড তো হলোই, তারপরে এই এই জাহাজের খরচটাও দিবে, সঙ্গে সঙ্গে জাহাজের যে ইন্স্যুরেন্স এবং আদার রিলেটেড কস্ট থাকে, এই জাহাজটাও দিবে। তারপরে এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে CIF মানে চিটাগাং পোর্ট পর্যন্ত জাহাজকে প্রোডাক্টটা এসে পৌঁছেছে এই পর্যন্ত খরচটা দিবে, ওই জাহাজ থেকে প্রোডাক্টটা রিলিজ করে আনলোড করে এটার খরচ আপনার, ডিউটি আপনার, এই রিলেটেড খরচ আপনার নিয়ে চিটাগাং পোর্ট থেকে লরিতে করে, বড় ট্রাকে করে আপনার ঢাকার ফ্যাক্টরি বা নারায়ণগঞ্জের ফ্যাক্টরি অথবা গাজীপুরের ফ্যাক্টরিতে আনা পর্যন্ত যে খরচ, সেটা আপনার। এখন কি বোঝা গেল যে সির ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত, এবং তার প্রথমটা রেসপন্সিবিলিটি সবচেয়ে কম বায়ারের কম্পারেটিভলি, আর সরি, হ্যাঁ, আর সেলারের, সরি, সবচেয়ে কম রেসপন্সিবিলিটি সেলারের এইটা, আর বায়ারেরটা একটু বেশি। আর গ্র্যাজুয়ালি এই যতগুলো হচ্ছে ততগুলো হচ্ছে বায়ারের রেসপন্সিবিলিটি আস্তে আস্তে কমতেছে, সেলারের বাড়তেছে। কোন পর্যন্ত এসে থামছে? সেলার বাংলাদেশের চিটাগাং পোর্ট পর্যন্ত পৌঁছায় দিয়ে এই পর্যন্ত গেলে, এরপরে আসে নিচ্ছে না DDPর মতো ডিউটি টিউটি পে করে লোকাল ট্রান্সপোর্ট করে ভাড়া করে আপনার ফ্যাক্টরিতে পৌঁছাবে, এই পর্যন্ত না। এটাকে বলে CIF। তাহলে এগুলো আমরা জানবো, বাট মুখস্থ থাকতে হবে এই তিনটা অ্যাটলিস্ট: FOB, CFR, CIF। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, অন্য কেউ একজন কি কথা বলতে চান? শুধু তো আমরা আপনার কথা বলছি, অন্য কেউ একজন যদি আনমিউট করে এটা একটু আমাদেরকে বুঝাই বলতেন। কি কেউ ইন্টারেস্টেড না? ফাহিম, ফাহিম কি ইন্টারেস্টেড না? ফাহিমের 2টা ডিভাইস থেকে বোধহয় জয়েন করছে। ফাহিম? স্যার আমাদের ক্লাসে 2টা ফাহিম তো স্যার। ও আচ্ছা, 2টা ফাহিম, হ্যাঁ, একটা হচ্ছে, সরি, হ্যাঁ, রাইট, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 48। 2 ফাহিমের 1 ফাহিমও কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, তা না হলে আফরান একটু আমাদের বলেন, এটা একটু রিপিট করে দেন, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট। স্যার এখানে স্যার ফ্রি অ্যালংসাইড শিপ বলতে স্যার বুঝিয়েছে স্যার
যিনি সেলার আছে উনি শিপের কাছাকাছি পর্যন্ত পণ্যটাকে পৌঁছে দিবে, তারপরে গিয়ে তার রেসপন্সিবিলিটি শেষ হয়ে যাবে। সেখান থেকে আর কি স্যার যে এক্সপোর্ট করবে তার, যে ইম্পোর্ট করবে তার রেসপন্সিবিলিটি স্টার্ট হয়ে যাচ্ছে, FAS যেটা স্যার। তারপরে স্যার FOB তে স্যার যিনি ইম্পোর্টার আছে উনি প্রোডাক্টটা শিপ পর্যন্ত ক্যারি করে দিবে। শিপে এক্স্যাক্টলি। ক্যারি শিপে ক্যারি করে দেওয়ার পর ওইটা ইম্পোর্টারের দায়িত্ব হয়ে যাচ্ছে, তার দায়িত্ব শিপে ক্যারি করে দেওয়া পর্যন্তই। আর হুম। CFR বলতে স্যার কস্ট অ্যান্ড ফ্রেট। এখানে স্যার যিনি এক্সপোর্টার উনি প্রোডাক্টের কস্টিংও বহন করবে, সাথে সাথে শিপের কস্টিংও বহন করবে। প্রোডাক্টটা আর কি সাপোজ বাংলাদেশে আনতেছি, তো বাংলাদেশে চায়না টু বাংলাদেশে চট্টগ্রাম পোর্ট পর্যন্ত যে শিপের যে কস্টটা সেটাও স্যার এক্সপোর্টার বহন করবে। আর CIFSR কস্ট ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট, এখানে যিনি এক্সপোর্টার আছে উনি প্রোডাক্টটা রেডি করা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সকল ধরনের ব্যয়টা স্যার সে বহন করবে। সেখানে কস্ট ইন্স্যুরেন্স এন্ড জাহাজ ভাড়া যেটা আছে সেটা সম্পূর্ণ স্যার যিনি এক্সপোর্ট করতেছে তার আন্ডারে চলে যাচ্ছে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। এখন দেখেন এইটারই ডিটেলটা আছে আপনার এই যে এক্স এক্স ওয়ার্ক যেটা প্রথম ছিল, এখানে বলা হচ্ছে মেক্স গুডস অ্যাভেলেবেল ইটস প্রেমিসেস, মানে প্রোডাক্ট তৈরি করে ফেলা হচ্ছে, শেষ, আর কোনো রেসপন্সিবিলিটি নাই। যেমন নতুন এক্সপোর্টার যদি কেউ হয় সেইটা করতে পারে যে আমি কখনো এক্সপোর্ট করি নাই, ছোট কোয়ান্টিটির একটা এক্সপোর্ট শুরু করলাম, তো এত ভেজাল আমি করব কেন, আমি এটা জানিও না। সো আমি বাংলাদেশের লেটসে কুমিল্লায় আমার ফ্যাক্টরি, সো আমি এত কিছু করে বুঝি না, হ্যাঁ, ইভেন আমি ইম্পোর্টও করি না, প্রথমেই আমি একটা ছোট্ট অর্ডার পেয়েছি এক্সপোর্ট, তখন সে বলতে পারে যে যেহেতু বড় কোম্পানি বাংলাদেশে তার বাইং হাউস আছে অথবা ইন্ডেন্টার আছে বা এরকম লোকজন আছে, তো সে বলল ঠিক আছে বা আমার ফ্যাক্টরি গেট থেকে নিয়ে নেন। তাহলে এক্স ওয়ার্কের সবচাইতে কম রেসপন্সিবিলিটি যেটা হচ্ছে অ্যাভেলেবেলের প্রেমিস, ফিনিশ গুড তৈরি করে দিলে হলো। আর বায়ারের রেসপন্সিবিলিটি হচ্ছে ওই ফ্যাক্টরি গেট থেকে লোডিং করবে প্রোডাক্ট, এক্সপোর্টের কাস্টমস ক্লিয়ারিং করবে, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশনের খরচ দিবে, ইন্স্যুরেন্সের দিবে, ইম্পোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স করবে, তার দেশে ধরেন নিয়ে গেল এটা পর্তুগালের পোর্টে যে এটা ইম্পোর্ট ডিউটি পে করবে, ডিউটি অ্যান্ড ট্যাক্স সব কিছু দিবে। রিস্ক ট্রান্সফার কোথায় হবে এটা বোঝাই যাচ্ছে, ওয়েন গুডস আর প্লেসড অ্যাট দ্য সেলার্স প্রেমিসেস ফর কালেকশন। যেহেতু আপনার এখানে এক্স ওয়ার্ক মানে হচ্ছে যে সেলার তার কোনো রেসপন্সিবিলিটি বাড়াতে চায় না, সে প্রোডাক্ট তৈরি করে সুন্দর করে প্যাকিং করে ফ্যাক্টরির ওয়্যার হাউসে রাখবে, সেইখান থেকেই প্রোডাক্ট কালেক্ট করবে অথবা রিসিভ করবে হচ্ছে বায়ার। তো রিস্কটা ওইখানেই হ্যান্ড ওভার হয়ে যাবে। রিস্কের ট্রান্সফারটা বুঝতে পারলেন পয়েন্টটা? জি স্যার। জি। তারপর হচ্ছে সুইটেবল, মানে সুইটেবল ফর এক্সপেরিয়েন্স ইম্পোর্টার উইথ স্ট্রং লজিস্টিক ক্যাপাসিটি। অলরেডি আমি গল্প করছি, যারা খুব অনেক ধরনের এ ধরনের ইম্পোর্ট এক্সপোর্ট এক্সপার্ট, এরকম কোম্পানিগুলো তখন এটা দায়িত্ব নেয়। সেলারের অব্লিগেশন লোয়েস্ট। ফ্রি অন ক্যারিয়ার যেটা FCA এর পরেরটা, FCA এর ক্ষেত্রে দেখেন সেলারের হচ্ছে ডেলিভারি গুড টু দ্য ক্যারিয়ার নমিনেটেড বাই দ্য বায়ার। বায়ার হয়তো বলে দিল যে ভাই আমি ট্রাক পাঠাচ্ছি, অথবা আমি হচ্ছে একটা মানে লোকাল নদীর পাশে আমি একটা জাহাজ পাঠাচ্ছি, তুমি জাহাজ পর্যন্ত তুলে দাও। সো বায়ারের নমিনেটেড ক্যারিয়ার বা যেটা ক্যারি করবে বা ট্রান্সপোর্টেশন, সেইখানে তুলে দিলেই দায়িত্ব শেষ। এটা ফ্যাক্টরিতে এটা একটু বেশি, আপনাকে একটু তুলে তুলে দিতে হবে। কমপ্লিট এক্সপোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স, হ্যাঁ, এখানে সেলার এটা শুধু করবে না, আপনাকে শিপে তুলে দিবে এবং এই রিলেটেড, যেমন ধরেন আমরা যদি বলি যে আপনার আগরতলা একটা পোর্ট আছে, এখন আমি ধরেন আগরতলা ওদেরকে বললাম যে ভাই তুমি হচ্ছে আমার এই আগরতলা পোর্টে এনে প্রোডাক্টটা ইয়ে করো, ডিউটি টিউটি দিয়ে দাও, আর আমি ট্রাক পাঠিয়েছি আগরতলার এই পাশে আমার ট্রাক আছে, তুমি একটু প্রোডাক্টটা আমার ট্রাকে তুলে দাও। এই যে ফ্রি ক্যারিয়ার ক্যারিয়ার করে আপনাকে পৌঁছায় দিল। এখানে তাহলে সেলার রেসপন্সিবিলিটি বুঝলাম, আর বায়ারের রেসপন্সিবিলিটি হচ্ছে যে মেইন যে ক্যারিজটা সেটা হবে, ইন্স্যুরেন্সটা সে দিবে, লোকাল ইন্স্যুরেন্স, ওদিকের ইন্স্যুরেন্স থাকলে সে দিবে হচ্ছে এক্সপোর্টার, বাট এই যে লোকাল পার্টের যে টোটাল ইম্পোর্টের এটা হবে, আর ইম্পোর্ট কাস্টমস ক্লিয়ারেন্সটা হবে তার। রিস্ক ট্রান্সফার হোয়েন দ্য ক্যারিজ রিসিভ দ্য গুড। যখন ক্যারিয়ারটা যখনই আপনার তার ক্যারিয়ার থেকে তার জায়গা থেকে আপনার ক্যারিয়ারে তুলে দিল, সেই জায়গায় হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি চলে আসলো। CPT, ক্যারিড পেইড টু, এখানে সেলারের রেসপন্সিবিলিটি ফ্রেড টু
নেম ডেস্টিনেশন, যে পয়েন্ট পর্যন্ত আপনাকে তুলতে বলবে শুধু তুলেই দিবে না, এখানে কিন্তু ক্যারিজ দিচ্ছে না, সেখানে কিন্তু এই ওই আপনার সেলারের পয়েন্ট থেকে বায়ারের পয়েন্টে তুলে দেওয়া পর্যন্ত যে খরচ, এই খরচের তুলে দিবে এই দায়িত্ব নিচ্ছে, কিন্তু সে কিন্তু এইটার ক্যারিজের টাকাটা সে দিবে না। সো এইটা একটা পয়েন্ট। কিন্তু পরের ক্ষেত্রে যেটা হবে, পরের ক্ষেত্রে পৌঁছায় তো দিবেই, কিন্তু আবার ক্যারিজটাও দিয়ে দিবে। এটা হচ্ছে সিপিটি। সিআইএফ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এর ভিতরে একটা, আমরা যেটা সবসময় মানে সিআইএফটা প্রায় দেখি, এটাকে বলা হয় ক্যারিজ অ্যান্ড ক্যারিজ অ্যান্ড হচ্ছে ইন্স্যুরেন্স পেইড টু। এটা হচ্ছে সিমিলার সিপিটির মতোই, বাট এখানে ইন্স্যুরেন্সের টাকাটাও দিয়ে দিবে। তাহলে বলছে সেলার অলসো পারচেজ কার্গো ইন্স্যুরেন্স ফর দ্য বায়ার under Incoterm 2020, the seller must obtain a higher level of insurance। মানে ধরেন ইন্স্যুরেন্সের কাভারটা একটু বেশি, মানে অনেক সময় যেটা হয় ইন্স্যুরেন্সের পরে একটা আর ভালো কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নেয়, আবার সেকেন্ড ইন্স্যুরেন্স মানে রি ইন্স্যুরেন্সও করায়। এটা কেন করায়? একটা ইন্স্যুরেন্স কোম্পানি ফেল করলে রি ইন্স্যুরেন্সের কাছ থেকেও অনেক সময় হেল্প পাইতে পারে। সো এই জায়গাটা ইনকোটার্ম 2020-তে বলছে সেলার মাস্ট অবটেইন এ হায়ার লেভেল অফ ইন্স্যুরেন্স। এটা হচ্ছে ইন্স্যুরেন্স কার্গো ক্লজ এ, মানে কার্গো ক্লজ এ মানে হচ্ছে এটা একটু সেফ, মোর হায়ার, আনলেস দ্য পার্টিস এগ্রিজ আদারওয়াইজ। যদি কেউ বলে না আমি এত রিস্ক নিতে চাই না, এত টাকা প্রিমিয়াম দিব না, আর একটু কম রিস্ক নিব, সেটা ভিন্ন কথা। ডিএপি হচ্ছে ডেলিভার্ড অ্যাট প্লেস। সেলার পেইস অলমোস্ট এভরিথিং আনটিল দ্য গুডস অ্যারাইভ অ্যাট দ্য এগ্রিড ডেস্টিনেশন। যে জায়গায় এসে ডেলিভারি করতে হবে সেই ডেলিভারি পয়েন্টে দিবে। ডিপিইউ হচ্ছে ডেলিভার্ড অ্যাট প্লেস আনলোডেড, আনলোডেড পর্যন্ত পৌঁছায় দিবে। আর ডিডিপি মানে হচ্ছে আমরা যেটা বললাম, জিডিপি মানে ম্যাক্সিমাম অব্লিগেশন টু সেলার, আর বায়ারের জিরো। সেলার কি করবে? এক্সপোর্ট ক্লিয়ারেন্স করবে, ফ্রেট দিবে, ইন্স্যুরেন্স দিবে, মানে ইন্স্যুরেন্স অ্যারেঞ্জ, ইন্স্যুরেন্স ইম্পোর্ট ক্লিয়ারেন্স করবে, ইম্পোর্ট ডিউটি দিবে এবং ডেলিভারি করবে। আর ফ্রি অ্যালাং সাইড যেটা, সেটা হচ্ছে সির পাশে দিয়ে চলে যাবে। ফ্রি অন বোর্ড হচ্ছে ওয়ান দ্য ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন বাংলাদেশ। আমরা যেটা বলতেছিলাম সবচেয়ে বেশি ইউজ করে, যে আমাদের শিপে তুলে দিতে যায়। সেলার কি করে? ডেলিভারিজ গুড অন বোর্ড টু দ্য ভ্যাসেল, ভ্যাসেল পৌঁছায়। হ্যান্ডেলস এক্সপোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স, সাধারণত এক্সপোর্ট এই ফ্রি অন বোর্ডে মানে মোস্ট অফ দ্য কেসে সাধারণত এটা আপনার এটা করে। রিস্ক ট্রান্সফার হয়ে যায় সি পোর্টে তোলার পরে। বায়ার রেসপন্সিবিলিটি হচ্ছে ওশেন, মানে সমুদ্রের ভাড়াটা, মানে যে ভেসেলটা আসবে এটার ইন্স্যুরেন্সের টাকাটা সে দিবে, আর এই হচ্ছে ইম্পোর্ট ইয়ে। আর সিআরএফ হচ্ছে কস্ট অ্যান্ড ফ্রেইট। সেলার হচ্ছে ওশেনের ফ্রেইটও দিয়ে দিবে ডেস্টিনেশনে, এবং রিস্ক ট্রান্সফার হবে গুডস লোডেড অ্যাট দ্য শিপ অ্যাট দ্য পোর্ট অফ শিপমেন্ট। বায়ারের এখানে বায়ার সাধারণত ইন্স্যুরেন্স করা। সিআইএফ যেটা কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেইট, এটা হচ্ছে এটাও বাংলাদেশে খুব ইউজ হয়। সেটা হচ্ছে সেলার হচ্ছে ফ্রেইটও দিবে, মেরিন ইন্স্যুরেন্সও দিবে, আর বায়ার শুধু পোর্টে এসে দিবে নিবে। তো এইখানে আপনার ওই যে যেটা বলতেছিলাম যে রেসপন্সিবিলিটিটা ম্যাট্রিক্স করে দিয়েছি। এক্স এ হচ্ছে এনি ট্রান্সপোর্টে এটা ইউজ হয় হতে পারে। বায়ারের হচ্ছে এক্সপোর্ট ক্লিয়ারেন্স সাধারণত বায়ারই করতে হয়, বায়ারই করে। বায়ার হচ্ছে মেইন ফ্রেইটের খরচ দেয়, ইন্স্যুরেন্স দেয়, ইম্পোর্ট ক্লিয়ারেন্স করে, এক্সপোর্ট ক্লিয়ারেন্স করে, রিস্ক ট্রান্সফার হয়ে যায় একদম সেলারের প্রেমিসেস থেকে। এফসিএ যখন হয়, ফ্রি ক্যারিয়ার যখন হয়, তখন হচ্ছে এটা এনি ট্রান্সপোর্টের জন্য প্রবাবল, এটা সেলার হচ্ছে এই এক্সপোর্ট ক্লিয়ারেন্সের দায়িত্ব নেয়, এরপর থেকে বায়ার। সিপিটি হচ্ছে সেলার দায়িত্ব নেয় হচ্ছে আপনার এক্সপোর্ট ক্লিয়ারেন্স এবং হচ্ছে ফ্রেইট পর্যন্ত, এরপরে হচ্ছে বায়ার। সিপিটি হচ্ছে সেলার নেয় এই এক্সপোর্ট ক্লিয়ারেন্স, মেইন কার্গো বা ভেসেলের ফিজ এবং ইন্স্যুরেন্সের টাকাটাও দেয়। আর ডিএপি হচ্ছে এই অ্যাজ অ্যাগ্রিড ইন্স্যুরেন্স নিয়ে আলাপ করে। আর এইটা করতে করতে আপনি এখানে দেখতে পারবেন ফ্রি অন বোর্ড যেটা, এটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশে যেহেতু বেশি প্রযোজ্য, এবং এটা কিন্তু হচ্ছে অনলি সির জন্য প্রযোজ্য। এইগুলো সি, যে এফএএস, এফওবি, সিআরএফ এবং সিআইএফ, এটা এনি 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 এক্সপোর্ট ইম্পোর্ট, সেটা আপনার ট্রেনে আসতে পারে, বাসে আসতে পারে, ট্রাকে আসতে পারে, বিমানে আসতে পারে, প্লেনে, এগুলোর জন্য উপরেগুলো। আর নিচের যে চারটা, এটা হচ্ছে শুধুমাত্র সি। এফএএস মানে হচ্ছে যেটা বললাম যে অ্যালং সাইড শিপ যেটা দেয়, এখানে হচ্ছে সেলার হচ্ছে এক্সপোর্ট ক্লিয়ারেন্সের দায়িত্ব প্রদান, এরপর সব বায়ার। আর ফ্রি অন বোর্ডে হচ্ছে এটাও মোটামুটি একই রকমই, সেলার হচ্ছে এক্সপোর্ট ক্লিয়ারেন্স প্রদানে। আর সিআরএফ হচ্ছে, সিআরএফ একটু বেশি, সেটা হচ্ছে আপনার এখানে সেলার এক্সপোর্টের দায়িত্ব নেয়,
তারপরে ফ্রেডের টাকাতেও দেয়, আর সিআইএফ হচ্ছে ফ্রেডের সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স পর্যন্ত দিয়ে দেয়। সো হুইচ ইনকোটার্মস আর মোস্ট কমন ইন বাংলাদেশ? এফওবি স্পেশালি ফ্রম দ্য গার্মেন্টস এক্সপোর্ট, আর সিআইএফ ফর দ্য কমন ফর ইম্পোর্ট, সিআরএফ বা সিএনএফ, এটাকে বলে সিআরএফ, স্টিল ওয়াইডলি ইউজড ইন কমার্শিয়াল প্র্যাকটিস, অলদো দ্য কারেক্ট ইনকোটার্মস 2020 সিআরএফ, এটাকে সিআরএফ বলে। আর এফসিএ যেটা ইনক্রিজিংলি ইউজড ইন দ্য কন্টেনারাইজ শিপমেন্ট, মানে যেটা কন্টেনারে করে যে প্রোডাক্টগুলো আনে, এইটা আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ছে। সো ইনকোটার্ম নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের এখন? এনি কোশ্চেন রিগার্ডিং ইনকোটার্মস? No, sir. স্যার আচ্ছা, এখন নেই স্যার, পরবর্তীতে পড়ার পরে শিওর। বলতে পারবো। পড়ার পরে আমাকে ফিজিক্যাল ক্লাসে বা অনলাইনে স্যার। যদি হয় তখন জিজ্ঞেস করবেন, আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের। আমি যেহেতু এইটা আপনাদেরকে দেইনি এখনো, এটা আমি ওই আপনাদের 2 ক্লাস ক্যাপ্টেনকে আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে আপনার গ্রুপে শেয়ার করেন। আচ্ছা, এখন কোনো ব্রেক না, আপনারা যাবেন না, 2টা মিনিটের একটা বিরতি নিয়ে আমি একটু পানি খাবো, 2 মিনিটে আমি হচ্ছে তারপরে আপনাদেরকে এলসি নিয়ে ক্লাসটা নিব। ওকে, জাস্ট 2 মিনিটস, অ্যালাউ মি 2 মিনিটস, 28 বাজে 30-এ ঢুকবো। আজকে অদিতি ম্যাডামের কি ক্লাস ছিল আপনার? জি স্যার। কি ক্লাস ছিল আজকে অদিতি ম্যাডামের? আজকে উনি আমাদের হচ্ছে স্যার আপনাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল বিজনেস করছেন না? লেদার ইন্ডাস্ট্রি নিয়ে স্যার আজকে একটু আলোচনা করেছিলেন ম্যাম। ওকে, গুড। একটা ক্লাস ছিল তো না? জি স্যার, 10টা 50 থেকে 12টা 10 অব্দি হয়েছে ওটা। বুঝতে পেরেছি। আপনার এই মিড কি শুরু হচ্ছে? মিডের টাইম দিছে কোনো? স্যার 26 তারিখ থেকে শুরু হওয়ার কথা। 26? ইউজুয়ালি স্যার ফার্স্ট মিডটা অন টাইমই হয়, সেকেন্ড মিডে হয়তো বা স্যার একটু দেরি হতে পারে। ওকে, তাহলে আমাদেরও সেভাবে প্রিপারেশন রাখতে হবে। আমি এই জন্য আপনাদের ক্লাসটা অনলাইনে রাখার সুযোগ নিয়ে একটু আগের ইয়েটাও একটু আপনার ডিটেলটা করে নিয়েছি, সো দ্যাট আপনারা এখন আর মানে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এই জিনিসগুলো তো মানে খুবই জরুরি। হুম, এলসি ম্যানেজমেন্ট এখন পড়াবো আমরা। স্যার আমাদের মিডের সিলেবাস কি কি থাকবে? আগের ক্লাসে আমি আলাপ করছিলাম, তারপর একটু বলে দিচ্ছি। মানে মিডের সিলেবাসটা এরকম
যে আমরা ক্লাসের যে দেখলাম না, ক্লাস যেটুকু কভার করতে পারবো 26-এর আগের, মানে আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে, ধরেন আমরা তো এখন একদিনে 2টা ক্লাস নেই, তার মানে হচ্ছে আজকে ক্লাস হলো মানডে, আর এর পরের ক্লাসটা হবে 20 তারিখ। তো 20 তারিখ পর্যন্ত আমরা যেটা কভার করতে পারবো ওইটাই আমরা হচ্ছে নেক্সট মিডের 27 তারিখে নিব, ঠিক আছে? 27 তারিখ আমাদের ডেট পড়ে। ইজ ইট ওকে? স্যার 27 তারিখে স্যার আমাদের মিডটা 27 বা 28 তারিখ। 27 তারিখ আপনি ক্লাস নিতে পারবেন না স্যার, আমাদের মিড চলার সময় হ্যাঁ, ক্লাস অফ থাকে। ও, তাহলে ওই দিন আমি ক্লাস ইয়েটা নিব, ওইটা ইয়েটা দিব, ওই ওই যেহেতু ক্লাস বন্ধ থাকবে সেক্ষেত্রে ওই মিডটা নিব, তাই না? জি স্যার, মিড ওই দিন যে আপনার স্যার ওভাবে মিড মানে মিডের সময় আমাদের স্যার ক্লাস অফ থাকে আর কি স্যার। ওকে, তাহলে আমি ওই দিন মিডটা নিব। তো সেই মিডের ক্ষেত্রে যেটা হবে, তাহলে একটা ক্লাস যাবে। তো একটা ক্লাসে আমরা ফার্দার যেটা নেক্সট ক্লাসের টপিকস পড়ানোর পরেই আমরা মিডের সিলেবাস, মানে নেক্সট স্যার ক্লাস। আপনার জি, স্যার আপনার আপনার মিডটা হবে স্যার, যদি 26 তারিখ থেকেই হয়ে থাকে আপনার হ্যাঁ, মিডটা হবে স্যার 28 তারিখ মঙ্গলবার। কারণ ওটা আমাদের স্কেডিউল করা তো, 406, ও 407, 408 এভাবে স্যার। ও তাহলে কি আমরা 26 তারিখে যে ক্লাসটা নিব, তাহলে যেদিন আমাদের না স্যার, ইয়ে নাই? ওটা তো স্যার আমাদের মিডের সময় ক্লাস বন্ধ থাকে। ওকে ওকে ওকে, তার মানে তাহলে আমরা হচ্ছে যে ইয়ে করতে পারবো না, মানে ওই সময় ক্লাস নিব না, তাই তো? জি স্যার, আমাদের লাস্ট ক্লাস হবে স্যার 20 তারিখে আর কি স্যার, আপনার সাথে মিডের আগে, আচ্ছা আচ্ছা, তারপরে পরের মাসে। বুঝতে পারছি। ওকে ওকে, তার মানে আমরা তাহলে বুঝতে পারলাম যে এই নেক্সট ক্লাসটা, মানে আজকে 13-20 তারিখের যে ক্লাসটা আমরা নিব সেটাই আমাদের মিডের আগে লাস্ট ক্লাস। তো এরপরে আসলে আমরা খুব বেশি নতুন করে কাভারেজ বাড়াবো না, যেটা পড়িয়েছি এর সাথে নেক্সট একটা ক্লাসে আমি একটু সিলেবাসটা আরেকবার দেখি, আপনারা একটু 1 মিনিট। সেটা হচ্ছে সিলেবাস, সিলেবাস অনুযায়ী আমাদের সিলেবাস অনুযায়ী আমরা হচ্ছে আজকে 5th ক্লাস, 6th এবং 7th দুইটা পাবো। 2 দিনে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আপনার এই ইয়েটা মেজর ডকুমেন্টের এইটা দেখাবো, মানে হচ্ছে আমি যদি এখন আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এই এই পার্টটা, এই পার্টটা এই পার্টটা হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে মেজর ইম্পোর্ট, মেজর ইম্পোর্ট ডকুমেন্ট। সেটা হচ্ছে প্রোফার্মা ইনভয়েসের আমরা প্র্যাকটিক্যালি একটা প্রোফার্মা ইনভয়েস কেমন হয়, কমার্শিয়াল ইনভয়েস কেমন হয়, বিল অফ এন্ট্রি, প্যাকিং লিস্ট, বিল অফ লিডিং এবং এয়ারওয়ে বিল। এই ক্লাসটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে থাকবে। আর এইটা হচ্ছে আরো কিছু ডকুমেন্টেশন, অর্থাৎ কান্ট্রি অফ অরিজিন, একটা কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট কিরকম হয়, ইন্স্যুরেন্স পলিসি, সিআরএফ, হ্যাঁ, এবং এই এই জায়গায় আমরা হচ্ছে যে ইউডি, ইউপি, এগুলো আমরা একটু দেখবো। আর পিএসআই সার্টিফিকেট এবং আপনার এই যেটা ফর্মটা থাকে এই ফর্মটা আমরা দেখবো। সো এই দুইটা পর্যন্তই আমাদের মিডের পরে আমরা মিডের পরে সিলেবাস এটা, তার মানে আজকের ক্লাস পরে মূলত হচ্ছে ইম্পোর্ট এবং ইম্পোর্টের ডকুমেন্ট গুলো নিয়ে আমরা চেহারাটা দেখবো এবং এটা জানবো। সো দিস ইজ অল বিফোর মিড, বুঝা গেছে? ইজ ইট ওকে? জি স্যার। জি স্যার। ওকে, আপনাদের কি কিছু মানে সোফার ক্লাস মানে কন্টিনিউ থেকে শুরু করে পরীক্ষা বা এটা বিষয়ে কোনো কিছু বলবেন, মানে কোনো কোশ্চিন সাজেশন? প্যাটার্ন সম্পর্কে স্যার জানার ছিল, কিরকম আচ্ছা, কোশ্চিন হবে না হবে। আমরা একটু আলাপ করি আপনাদের এই যে ইয়েটা, এই অন্য পেপারগুলোর মিড যেগুলো দিয়েছেন সেখানে তো মূলত থাকে হচ্ছে এই এমসিকিউ কি থাকে কিছু? স্যার মিড সম্পূর্ণ স্যার আপনার হাতে, আপনি না এমসিকিউ সেটাই, দিতে পারেন আমি বা হ্যাঁ, আমি হয়তো 5টা এমসিকিউ, কিছু শর্ট কোশ্চেন আর ব্রড কোশ্চেন, এটা ভাগ করব। আমাদের মিডের টার্মগুলো তো 1 ঘন্টা হয় না আপনাদের মোটামুটি? 50 মিনিট স্যার। 50 মিনিট, তো 50 মিনিটে আপনার আমি হচ্ছে 50 মিনিটে মার্ক থাকবে লেটস সে 40, হ্যাঁ, 40 মার্কস। সেটা আপনার হচ্ছে যে সেইভাবে আমি কিছু 15 মার্ক স্যার। আচ্ছা, ওইটা কনভার্ট করা যাবে না, ওই মার্কটা আসলে কনভার্ট হয় তো। আচ্ছা ঠিক আছে, 15ই রাখি, মানে ওইটা যেটা হয় যে কোনো মার্কসে আবার অ্যানুয়াল 100-এর সাথে করা যাবে, সরাসরি 15ই রাখি। তো 15 রাখলে আপনার এখানে এমসিকিউ থাকবে 5টা,
শর্ট কোশ্চেন দিব, আপনার হয়তো 3টা অ্যান্সার করবেন 5টা থেকে, আর 2টা ব্রড কোশ্চেন। ব্রড মানে খুব ব্রড না, মানে আপনি 1.5 ঘন্টার, সরি 50 মিনিটের ভিতর লেখার মতো। সো এইভাবে হচ্ছে 3টা ভাগে, একটা এমসিকিউ, একটা হচ্ছে শর্ট কোশ্চেন, আর ব্রড কোশ্চেন খুব ছোট। এই আর কি, মানে খুব বেশি আপনি বুঝতেই পারবেন কোশ্চেন প্যাটার্নে। যেমন আমি যদি বলি আপনার ইনকোটার্মস গুলো কি কি ধরনের ইনকোটার্মস আছে, বা ইনকোটার্মস এর ইম্পর্টেন্স কি, হ্যাঁ, তো এইটা একটা কোশ্চেন। অথবা আমরা বললাম যে এইচএস কোড বলতে কি বোঝা যায়, এই এইচএস কোড ইস্যু করে কোন অথরিটি। এটা হচ্ছে আপনার হচ্ছে 5 লাইনে অ্যান্সার দিলে আপনার কোশ্চেন হয়ে যাবে। সো এরকম কোশ্চেন যেগুলো সিলেবাসে করেছি, প্যাটার্নটা বোঝা গেছে এবার? নেক্সট ক্লাসে একটা সিনোপসিস ক্লাস, এই সরি একটা মানে কোশ্চেনের প্যাটার্ন, একটা মানে ডেমো কোশ্চেন দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? জি ওকে, স্যার, জি স্যার, শিওর। জি। আচ্ছা, এখন আমরা এলসি ম্যানেজমেন্ট, এটাও আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং আপনারা যখন ইন্টারন্যাশনাল ট্রেড থেকে বেরোবেন, বেরোনোর পরে পড়ে তখন যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন, বিভিন্ন ভাইবা করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, হ্যাঁ, তো এগুলো সব কিন্তু আপনার হচ্ছে এই যে জিনিসগুলো লাগবে, সেটা যেমন অ্যাটলিস্ট ইনকোটার্ম, তারপরে হচ্ছে আপনার ইয়েটা কি বলে একটু আগে যেটা পড়ালাম, এইচএস কোড, এগুলো লাগবে। আর এলসি যেটা লাগবে, এলসি টোটাল প্রক্রিয়াটা জানতে হবে। এটা না হলে আপনার যেটা প্রবলেম হবে, আপনি আসলে এইটা আপনার দুই এন্ডে, আপনি যদি ব্যাংকে চাকরি করেন তাও লাগবে, আবার একটা কমার্শিয়াল হাউসে যদি সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে জয়েন করেন, সেটাও লাগবে। তো এলসি মানে হচ্ছে আমরা জানি লেটার অফ ক্রেডিট ইজ রিটেন আন্ডারটেকিং ইস্যুড বাই দ্য ব্যাংক। এটা কি করে, ব্যাংক ইস্যু করে অন বিহাফ অফ দ্য ইম্পোর্টার বায়ার, গ্যারান্টিং দ্য পেমেন্ট অফ এক্সপোর্টার। আমি আপনাদেরকে বলেছিলাম যে বায়ার আর সেলার, এই যে দুইটা পার্টি, এই দুইটা পার্টির হচ্ছে বায়ার একজন, আর এইখানে আছে সেলার। এখন বায়ার সেলারকে বিশ্বাস করতে পারবে না, করবে না, এটাই স্বাভাবিক। সেই কারণে 100% টাকা সে অ্যাডভান্স করবে না, এইটাই স্বাভাবিক। আবার সেলার বায়ারকে বিশ্বাস করবে না দেখেই সে প্রোডাক্টটা ডেলিভারি করে, ডেলিভারি পাওয়ার পরে পেমেন্টটা পাবে, এরকম কন্ট্রাক্টে যাবে না, এটাই স্বাভাবিক, এটাই হয়, এটা হওয়ার কথা নর্মালি। তো তাই যদি হয়, তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে তাহলে দুই পক্ষই ইচ আদার একটা ট্রাস্টের ইস্যু। এই ট্রাস্টটাকে এনশিওর করার জন্য ইন্টারন্যাশনাল বিজনেসে এলসিটা অনেক জনপ্রিয় হয়ে গেছে। বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রেড যখন চালু হয়েছে তখন থেকে আপনার এটা জনপ্রিয়। তো এখানে বলতেছে হচ্ছে এ লেটার অফ ক্রেডিট ইজ এ রিটেন আন্ডারটেকিং ইস্যুড বাই এ ব্যাংক অন বিহাফ অফ এ ইম্পোর্টার, ইম্পোর্টারের ফেভারে সে এটা গ্যারান্টি দেয়, গ্যারান্টিং দ্য পেমেন্ট টু সেলার, এক্সপোর্টারে দেয়, প্রোভাইডেড দ্যাট দ্য এক্সপোর্টার প্রেজেন্ট ডকুমেন্ট দ্যাট ফুললি কমপ্লাই উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। মানে এক্সপোর্টার যদি আপনার এই যে ডকুমেন্টগুলো হচ্ছে দেওয়ার কথা, দিলে এলসিটা হবে। এক্সপোর্টার ডকুমেন্ট না দিলে, যেমন আমি এলসি করার সময় এলসিএ ফর্ম থেকে শুরু করে আপনার হচ্ছে কমার্শিয়াল, এই আপনার হচ্ছে প্রোফার্মা ইনভয়েস, তারপরে পিআইটিআই যেগুলো লাগবে সব যদি না দেয়, কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট, তাহলে এটা হবে না। তার মানে বোথ এন্ড থেকে ডকুমেন্টারি গুলো প্রপারলি থাকলে ব্যাংক এই রেসপন্সিবিলিটি নিবে অন বিহাফ অফ দ্য ইম্পোর্টার আর কাস্টমার। এক্সপোর্টারকে এনশিওর করবে যে ভাই তুমি প্রোডাক্ট দিয়ে দাও, তুমি প্রোডাক্ট দিলে এটা যদি দেওয়ার পরে কাস্টমার পাওয়ার পরে যদি প্রোডাক্ট ঠিকঠাক থাকে, কোনোভাবেই সেই পেমেন্ট তোমাকে ডিপ্রাইভ করতে পারবে না, এই পেমেন্টটা আমি হচ্ছে তোমাকে গ্যারান্টি দিচ্ছি। কি প্রিন্সিপাল হচ্ছে ব্যাংকস ডিলস উইথ ডকুমেন্ট, নট উইথ গুড সার্ভিস আর পারফরমেন্স। অর্থাৎ ব্যাংক এখানে কিন্তু ফিজিক্যাল গুড দেখে না, ব্যাংকের রেসপন্সিবিলিটি না যে ফিজিক্যাল গুড যে ইন্সপেকশন করে আসবে, পোর্টে যাবে, এগুলো ব্যাংকের কাজ না। ব্যাংক হচ্ছে বায়ারকে চিনে, বায়ারের রেপুটেশন, তার স্যাংশন, তার সিকিউরিটি, কোলাটারাল দিয়ে ব্যাংকের সাথে কাজ করে। বায়ারকে সে ভালোভাবে চিনে, তার পেমেন্ট স্ট্রাকচার জানে, পেমেন্টের প্যাটার্ন জানে, সে সিআইবি ঠিক আছে, তার সিআইবি নষ্ট না, সে ভালো, তার ব্যবসা আছে, এগুলো ব্যাংক জানে। এক্সপোর্টারকে সে চিনতে পারে, সেটা হচ্ছে এক্সপোর্টারের আপনার যে এই মানে তার ক্রেডিট ওয়ার্থিনেস, তার এগুলো সে সার্টিফিকেট চাইতে পারে। ওই দেশের বা ইন্টারন্যাশনালি যে সার্টিফিকেশন দেয়, সে এক্সপোর্টারের ক্রেডিবিলিটি সার্টিফিকেট দিবে, তার ডকুমেন্টগুলো দেখবে, কিন্তু এক্সপোর্টারকে ব্যক্তিগতভাবে চেনাটা তার জরুরি না। So bank deals with the document, not with goods and service, goods or services or performance.
This principle forms of the foundation of documentary credit transaction under ইউসিপি 600। এখন এইটা আজকে আমরা হয়তো ডিটেইল আলাপ করতে পারবো না, বাট আপনারা এই ইউসিপি, এটা আরেকটা ডকুমেন্ট, আমি যে যত ডকুমেন্টারি এভিডেন্স বলছি সেটার ক্ষেত্রে এই ইউসিপি 600 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট। এটা আপনার আমরা ডিটেইল দেখবো যে এটার মানে কি, এটা কিভাবে কি কাজ করে, এটা আমরা দেখবো। এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এটা এই ইউসিপি 600 দেখবো। আচ্ছা, ওয়াই ওয়াই ইজ এ লেটার অফ ক্রেডিট ইউজ, কেন হয়? বেনিফিট অফ দ্য ইম্পোর্টার কি হয়? বেনিফিট অফ দ্য ইম্পোর্টারে কি হয় আমরা জানি যে হচ্ছে বেনিফিট বেনিফিট অফ দ্য ইম্পোর্টারের বেনিফিট অফ দ্য ইম্পোর্টার হচ্ছে এনশিওর শিপমেন্ট বিফোর পেমেন্ট। তার মানে এক্সপোর্টার যদি টাকা না পেয়ে শিপ না করতো তাহলে তো প্রোডাক্ট পেতে দেরি হতো। তো এইখানে এলসির মাধ্যমে কিন্তু যে সুবিধাটা হয়, এক্সপোর্টার পেমেন্ট পায় নাই তারপরেও সে শিপমেন্ট করে, কারণ ব্যাংক তাকে কনফার্ম করছে যে লেটার অফ ক্রেডিটের মাধ্যমে টাকা তুমি পাবা। ফলে আপনি কিন্তু টাকা দেয়া ছাড়াই, মানে ইম্পোর্টার টাকা দেয়া ছাড়াই কিন্তু শিপমেন্টের প্রক্রিয়া শুরু করাতে পারে এলসির কারণে। রিডিউস কমার্শিয়াল রিস্ক, প্রোভাইডিং পেমেন্ট কন্ট্রোল অ্যান্ড ফ্যাসিলিটেট ট্রেড ফাইন্যান্সিং। এবং এই এলসির মাধ্যমে ইম্পোর্টার একটা বেনিফিট পায়। ইম্পোর্টার যদি টাকাটা ধরেন এই ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডার দিল, তারপরে এক্সপোর্টার ম্যানুফ্যাকচারিং কাজ শুরু করলো, তৈরি করলো, তারপরে শিপমেন্ট করলো, শিপমেন্টের মাধ্যমে আসলো, এটা আস্তে আস্তে আপনার টোটাল যদি 2-3 মাস লিড টাইম বলে, এই লিড টাইম লাগে। আর তাকে যদি টাকাটা পুরোটা অ্যাডভান্স টাকা দিতে হতো, তাহলে তার জন্য অনেক টাকা, প্রতিটা এলসির জন্য তার মানে পুরো 2-3 মাস ডিপেন্ডেন্ট অন দা লিড টাইম টাকাটা অ্যাডভান্স করা লাগতো। যেইটা রিলিভ করছে এলসির মাধ্যমে, যে তাকে কোনো ফান্ডেড ফ্যাসিলিটিস লাগে না, এই ব্যাংকের থেকে এলসির মতো একটা নন ফান্ডেড ফ্যাসিলিটিস সে অ্যাভেল করে সে একাধিক ইম্পোর্ট বিভিন্ন দেশ থেকে, একই দেশ থেকে অনেক ধরনের ইম্পোর্ট সে করতে, একই দেশ বা বিভিন্ন দেশ থেকে একাধিক 2-5-10টা এলসি সে একবারে খুলে প্রোডাক্টগুলো আনতে পারে। সো এই বেনিফিটটা লেটার অফ ক্রেডিটের মাধ্যমে বায়ার বা ইম্পোর্টার পেয়ে থাকে। বেনিফিট অফ দ্য এক্সপোর্টার কি? পেমেন্ট অ্যাসুরেন্স পায়, যে টাকা মেরে দিবে না, ইম্পোর্টার টাকা মারতে পারবে না, এটা অ্যাসুরেন্স করে হচ্ছে ব্যাংক। প্রোটেকশন এগেইনস্ট দ্য বায়ার ডিফল্ট, বায়ারের ডিফল্টের হবে কি হবে না সেটার এগেইনস্টে প্রোটেকশন দেয় হচ্ছে এলসি। ইজিয়ার অ্যাক্সেস টু এক্সপোর্ট ফাইন্যান্স, অনেক সময় যেটা হয়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন, যে এক্সপোর্টার এলসি পেল, সেই এলসিটাকে রেখে সে ব্যাক টু ব্যাক এলসি করতে পারে। গত ক্লাসে বলছিলাম যে আমাদের ফার্স্ট এই চার্টার অ্যাকাউন্টেন্ট এফসিএ যিনি ছিলেন সাইফুর রহমান সাহেব, ওনার সময় সাইফুর রহমান যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, ওনার সময় কিন্তু এই ব্যাক টু ব্যাক এলসি হয়েছে। মানে একটা মাস্টার এলসি পাওয়ার পরে এক্সপোর্টার সেই এলসি গুলোর এগেনস্টে ছোট ছোট আপনার এই ব্যাক টু ব্যাক এলসি করে সে প্রোডাক্ট নিতে পারে। তো এটা একটা ফাইন্যান্সিং মডালিটি ইউজ করে। তো আমি আপনাদেরকে একটা ধারণা প্রাইমারি দিয়েছিলাম যে হোয়াট ইজ মাস্টার এলসি, ব্যাক টু ব্যাক এলসি, এটা নিয়ে নেক্সট ক্লাসে হয়তো আরেকটু কাভারেজ রাখবো। আজকে প্রাইমারিলি জানলেন যে এটা এক্সপোর্ট ফাইন্যান্স হিসাবে এটা ইউজ করা যায়। রিডিউস দ্য কান্ট্রি অ্যান্ড পলিটিক্যাল রিস্ক, হঠাৎ করে একটা দেশে, যেমন আপনারা দেখেছিলেন যে মাঝে এই শ্রীলঙ্কাতে অনেক আনস্টেবিলিটি আসছিল, শ্রীলঙ্কার কিছু প্রবলেম হয়েছিল, ঠিক আছে? তো সেইগুলোকে কাভার, মানে সেই রিস্কগুলোকে শ্রীলঙ্কা ইম্পোর্ট করে যদি পেমেন্ট না করতে পারে এই মুহূর্তে, সেগুলো কিন্তু এর মাধ্যমে কাভারেজ হয়। পার্টিস ইনভলভ ইন দ্য এলসি ট্রানজেকশন, প্রথম হচ্ছে অ্যাপ্লিকেন্ট, ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেন্ট, মানে আমি ইম্পোর্টার। দেন বেনিফিশিয়ারি মানে হচ্ছে এক্সপোর্টার। টার্মগুলো খেয়াল করেন, অ্যাপ্লিকেন্ট বলতে আমি ইম্পোর্টার বলছি, বেনিফিশিয়ারি মানে এক্সপোর্টার। ইস্যুইং ব্যাংক, ইম্পোর্টার হয়ে যে ইস্যু করবে। অ্যাডভাইজিং ব্যাংক, ভিতরে একটা এটা একটা অ্যাডভাইজিং ব্যাংক থাকে ভিতরে। কনফার্মিং ব্যাংক, যেটাকে বললাম অ্যাড কনফার্মেশন করে, অ্যাড মানে এডিশনাল, অ্যাড কনফার্ম করে, হ্যাঁ? এই থাকতে পারে এই কনফার্মিং ব্যাংক, আপনার হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক, এগুলো কিন্তু এডিশনাল হতে পারে। ইম্পোর্টার এবং এক্সপোর্টারের ব্যাংকের ভিতরে এক বা একাধিক ব্যাংক থাকতে পারে যারা হচ্ছে অ্যাড কনফার্মেশন বা এই ট্রেড ফ্যাসিলিটেশন জন্য তারা এর ভিতরে থাকতে পারে।
তারপর নেগোসিয়েটিং ব্যাংক, কিছু কিছু থাকতে পারে, নাও থাকতে পারে। রেইম্বার্সিং ব্যাংক ওয়ার অ্যাপ্লিকেবল। আর হচ্ছে শিপমেন্টের ক্ষেত্রে এই এই আপনার এয়ারলাইন্স, ইন্স্যুরেন্স কাভার নোট, ইন্স্যুরেন্স কোম্পানি এবং কাস্টমস অথরিটি। এই প্রত্যেকটা জায়গায় এই এলসিটা তার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যে ব্যাংক বললাম মূলত হচ্ছে ইস্যুইং ব্যাংক এবং হচ্ছে রিসিভিং ব্যাংক, এর ভিতরে কিন্তু একাধিক ব্যাংক থাকতে পারে। কোন জায়গায় কি হবে এটা আমরা অ্যাডভান্স লেভেলে যখন পড়বো, মানে আমাদের শেষের ক্লাসগুলোর দিকে যে অ্যাড কনফার্মিং ব্যাংক অথবা অ্যাডভাইজিং ব্যাংক, এদের রোলগুলো আমরা আরেকটু বুঝবো। তো এটা আমরা অ্যাটলিস্ট টার্মগুলো এখন জানলাম যে একাধিক ব্যাংক একাধিক তাদের রোলে থাকে। এই ইম্পোর্ট এক্সপোর্ট যখন এলসির মাধ্যমে হয় তখন থাকে। টাইপ অফ লেটার অফ ক্রেডিট, এটাকে বলে রিকভারেবল হচ্ছে লেটার অফ ক্রেডিট। এটা হচ্ছে ক্যান বি অ্যামেন্ডেড অর ক্যান্সেল উইদাউট প্রায়র নোটিশ। কিছু কিছু এলসি আছে, আমি বায়ার হয়ে একটা এলসি ওপেন করে দিলাম এক্সপোর্টার বা সেলারের অন বিহাফ, সেইখানে এসে আপনার এইটা পরবর্তীকালে যে কোনো কন্ডিশনে আমি এটা ক্যান্সেল করার যদি অপশন থাকে সেটাকে বলা হয় রিকভারেবল ক্রেডিট লেটার অফ ক্রেডিট। ক্যান বি অ্যামেন্ডেড অর ক্যান্সেল উইদাউট প্রায়র নোটিশ, রেয়ারলি ইউজড ইন দ্য মডার্ন। এই রিকভারেবল এলসিটা খুব নাই, নাই বললেই চলে, খুবই রেয়ার। মানে ইভেন আমি আমার প্রফেশনাল লাইফে এটা আসলে গত 23-24 বছরে এই রিকভারেবল এলসি দেখিনি, বাট ইন্টারন্যাশনাল ট্রেডে বা এলসিতে এটা আমার জানতে হবে। ইরিকভারেবল লেটার অফ ক্রেডিট মানে ক্যানট বি ক্যান্সেলড অর অ্যামেন্ডেড উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য অল পার্টিস। অর্থাৎ এখানে সবগুলা পার্টি, বায়ারের ব্যাংক যদি চায় যে এলসি অ্যামেন্ডমেন্ট করবে, এই অ্যামেন্ডমেন্টটা অ্যাকসেপ্টেড হবে না আনলেস আদারওয়াইজ দ্য সেলারের ব্যাংক, তারপরে অ্যাডভাইজিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক এবং এই রিলেটেড পার্টিগুলো যদি একমত না হয় তাহলে এটা অ্যামেন্ডমেন্ট হবে না। দ্য মোস্ট ওয়াইডলি ইউজ টাইপ, এই ইরিকভারেবল লেটার অফ ক্রেডিট এলসিটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজড হয়। কনফার্ম লেটার অফ ক্রেডিট, এটা হচ্ছে ওই যে বললাম না, অ্যান এডিশনাল ব্যাংক প্রোভাইড অ্যান ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট গ্যারান্টি। বাংলাদেশের ব্যাংক এশিয়া অথবা বাংলাদেশের আইসিবি ইসলামিক ব্যাংক, তাকে হংকং সাংহাই ব্যাংক ইন চায়না বিলিভ নাও করতে পারে। সেই কারণে বাংলাদেশের ওরি ব্যাংক অথবা কমার্শিয়াল ব্যাংক অফ সিলন অথবা এইচএসবিসি বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এটাকে কনফার্ম করলো যে আমার রেপুটেশন, তাদের ব্যাংক রেপুটেশন ভালো, অতএব এডিশনাল ব্যাংক গ্যারান্টি দিল। ইউজড হোয়েন পলিটিক্যাল অর কান্ট্রি রিস্ক ইজ হাই। অনেক সময় আনস্টেবল কান্ট্রিগুলো, আফ্রিকান কান্ট্রিগুলো, বাংলাদেশেও কিছু কিছু সময় এটা করতে হয়েছে অনেক সময়, যেখানে পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকে, পেমেন্ট নিয়ে ইস্যু থাকে, সেসব জায়গায় এরকম অ্যাড কনফার্মিং বা কনফার্মিং থাকে। এটা কস্ট বাড়ে, এরকম একটা আরেকটা ব্যাংকে ঢুকালে সেই এলসি প্রক্রিয়ায় খরচ বাড়ে বায়ারের। হ্যাঁ, আলটিমেটলি গুডের উপরে যাবে, গুডস আর সার্ভিসে। আনকনফার্ম লেটার অফ ক্রেডিট, এটা পেমেন্ট গ্যারান্টি ইজ প্রোভাইডেড বাই দ্য ইস্যুইং ব্যাংক, অনলি ইস্যুইং ব্যাংকের উপরেই, এরকম কোনো অ্যাড কনফার্মেশন নাই। সাইট এলসি, এটা সবচেয়ে ইন্টারেস্টিং, আপনারা জানেন অনেকে হয়তো। সাইট এলসি মানে যে প্রোডাক্টটা চিটাগাং পোর্টে আসছে, আপনি পেমেন্ট করে দিবেন, এটাকে বলে অ্যাট সাইট বা অ্যাট সাইট লেটার অফ ক্রেডিট। হ্যাঁ, এলসি অ্যাট সাইট বলে এটাকে চলিত ভাষায়। আমরা বলি হচ্ছে এটাকে যে নামে পরিচিত বেশি সেটা হচ্ছে বলা হয় এলসি, এলসি অ্যাট সাইট, এটা আমরা বলি। আর ফর্মাল পোশাকি নাম হচ্ছে সাইট লেটার অফ ক্রেডিট। যেটাই আপনি ধরেন না কেন, এইটাই হচ্ছে মানে চিটাগাং পোর্টে টাকা আসছে, এই ডকুমেন্ট চলে আসছে ব্যাংকে, চিটাগাং পোর্টের প্রোডাক্ট চলে আসছে, আপনি টাকা দিয়ে দেন, হ্যাঁ, আপনার ব্যাংকের মাধ্যমে। এটাই হচ্ছে আপনার সাইটেড এলসি বা অ্যাট সাইট এলসি, এলসি অ্যাট সাইট। পেমেন্ট ইজ মেড ইমিডিয়েটলি আপন প্রেজেন্টেশন অফ দ্য কমপ্লায়েন্ট ডকুমেন্টস। ইউজারেন্স এলসি, যেটাকে ইউপাস বলে, ইউসেন্স মানে ডেফার্ড পেমেন্ট। হ্যাঁ, ইউসেন্স এলসি যেটাকে ইউপাস বলা হয়, আমি কমনলি বাংলাদেশে ইউজ করে, সেটা হচ্ছে ইউসেন্স ডেফার্ড পেমেন্ট এলসি। এটা হচ্ছে পেমেন্ট ইজ মেড আফটার স্পেসিফিক পিরিয়ড, 30 days, 60 days, 90 days or 180 days। অনেক সময় এটাকে এই এই ডিফার্ড পেমেন্টটাকে এক্সটেন্ড করা যায়, মানে রি রি পেমেন্ট মেথড সিস্টেমে 1 বছর পর্যন্ত টানা যেত। এখন যদি এটা অ্যালাউ করে না এই ডিফার্ড এলসিটার কারণে, আমাদের
এই পেমেন্টটা প্রেশার পড়ে গভর্নমেন্টের ফরেন কারেন্সিতে। এই কারণে এই মোটামুটি 180 ডেজ হচ্ছে সবচেয়ে মোস্টলি কমন ইউজড। এটাকে বলা হয় ইউসেন্স, বা যেটাকে ইউসেন্স লেটার অফ ক্রেডিট, এটাকে আপনার ডেফার্ড পেমেন্টও বলে। আর আমরা যেটা পোশাকি নাম জানি এটাকে বলা হয় ইউপাস। ইউপাস, ইউজেন্স অ্যাকসেপ্টেন্স যেটা থাকে এটা। আচ্ছা, এরপরে আমরা ইউসেন্সটা পড়লাম। এরপরে হচ্ছে ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট। এটার অ্যালাউ দ্য বেনিফিশিয়ারি টু ট্রান্সফার অল অর পার্ট অফ দ্য ক্রেডিট টু অ্যানাদার সাপ্লায়ার। ওই যে বললাম ব্যাক টু ব্যাক এলসি যেভাবে করে, সেই ব্যাক টু ব্যাক এলসির মতোই হচ্ছে ইম্পোর্টার এলসি দিল, এক্সপোর্টার বলল যে ভাই আমি 3 মাস পরে পেমেন্ট পাবো, ওই এলসিটা আরেকজন থার্ড পার্টির কাছে, একটা ফ্যাক্টরিং কোম্পানির কাছে বিক্রি করে দিল। এরকম করতে পারে, ট্রান্সফার করা যায়। ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট অলরেডি বাংলাদেশে বলছি যে গার্মেন্টসের ক্ষেত্রে হয়। আমরা গার্মেন্টস কোম্পানি একটা এক্সপোর্টের জন্য এলসি পাই, বাট আমার সুতা কিনতে হয়, তুলা কিনতে হয়, সুতা কিনতে হয়, আমাকে লেবারদের পেমেন্ট করতে হয়, আমার হচ্ছে অ্যাক্সেসরিজ কিনতে হয়, বাটন থেকে শুরু করে অনেক কিছু। সো আমি মাস্টার এলসি পেয়ে ব্যাক টু ব্যাক ছোট ছোট এলসি দিয়ে আমি কিন্তু এটা কাজটা চালাই। এ সেকেন্ড এলসি ইজ ওপেন বেসড অন দ্য এক্সিস্টিং মাস্টার এলসি, কমনলি ইউজড অ্যাজ এ গার্মেন্ট ইন্ডাস্ট্রি। যেটা বললাম বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এটা বেশি হয়। স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, এটাকে বলা হয় এসবিএলসি, ফাংশন প্রাইমারিলি অ্যাজ এ ফাইন্যান্সিয়াল গ্যারান্টি। এটা খুব মানে আমাদের যে ব্যাংক গ্যারান্টির মতোই আর একটা ইয়ে, এটা খুব ওয়াইডলি ইউজ নাই। রিভলভিং লেটার অফ ক্রেডিট, এইটা হয় একটা এলসি দিয়ে অটোমেটিকলি হয়, মানে আপনার একটা এলসির আন্ডারে অনেকগুলো শিপমেন্ট হইতে পারে, যে অটোমেটিকলি রেজিস্ট্যান্স রিইনস্ট্যান্স আফটার ইচ শিপমেন্ট অর পেমেন্ট। মানে একটা আপনি 10টা প্রোডাক্টের ডেলিভারি নিয়ে, 7টা প্রোডাক্টের ডেলিভারি নিয়ে, 7টা শিপমেন্ট ডেট দিয়ে একটা এলসি করলেন, যেটা একটা হয়ে গেলে দ্বিতীয়টা আবার কার্যকরী হয়ে যাবে। মানে এটা হচ্ছে রিভলভিং, মানে এটা চলতে থাকে। রেড ক্লস লেটার অফ ক্রেডিট অলাউজ অন অ্যাডভান্স পেমেন্ট, মানে যেখানে আপনার আফ্রিকান কান্ট্রিগুলোতে যেখানে লেটার অফ ক্রেডিট ব্যাঙ্কগুলো ফেল করে ফ্রিকোয়েন্টলি, সেরকম জায়গায় আসলে এলসি থাকে, বাট সেটাকে 100% পেমেন্ট এনশিওর করতে হয়। গ্রিন ক্লস লেটার অফ ক্রেডিট হচ্ছে প্রোভাইড অ্যাডভান্স পেমেন্ট অ্যালং উইথ ওয়ার হাউস ফাইন্যান্সিং। তো এলসি ম্যানেজমেন্টের প্রসেস হচ্ছে, ফার্স্ট স্টেজ হচ্ছে বায়ার অ্যান্ড সেলার সাইন অ্যান ইন্টারন্যাশনাল সেলস কন্ট্রাক্ট। সেকেন্ড হচ্ছে ইম্পোর্টার সাবমিট এলসি অ্যাপ্লিকেশন টু দ্য ইস্যুইং ব্যাংক। থার্ড স্টেপ হচ্ছে ইস্যুইং ব্যাংক ইস্যু দ্য লেটার অফ ক্রেডিট। ফোর্থ স্টেপ হচ্ছে এলসি ইজ ট্রান্সফার থ্রু সুইফট। সুইফট হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্টের সিস্টেম। সরি, এলসি ইজ ট্রান্সফার থ্রু আপনার হচ্ছে সুইফট কোড নেটওয়ার্ক। ব্যাংকের যে ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে আপনার সুইফট কোড নেটওয়ার্ক ইউজ করে টু দ্য অ্যাডভাইজিং ব্যাংক। ফিফথ স্টেজ হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। অ্যাডভাইজিং ব্যাংক অথরিটিস হচ্ছে অথেন্টিকেটস, সরি, অ্যাডভাইজিং ব্যাংক অথেন্টিকেটস অ্যান্ড অ্যাডভাইস টু দ্য এলসি টু দ্য এক্সপোর্টার। মানে ইম্পোর্টারের ব্যাংক, ইস্যুইং ব্যাংক, ভিতরে একটা অ্যাডভাইজিং ব্যাংক আছে, সেই ব্যাংকটা আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে এক্সপোর্টার যেখানে এলসি রিলিজ করবে, যেখানে রিয়েলাইজ করবে টাকাটা সে নিবে যে অ্যাকাউন্টে, সেই ব্যাংকে বলবে। সিক্স হচ্ছে এক্সপোর্টার রিসিভ অল দ্য এক্সপোর্টার রিসিভ রিভিউ, সরি, এক্সপোর্টার রিভিউ অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এলসিটা খালি আপনি একটা ড্রাফট এলসি পাঠানো হয়, প্রথমে এলসির একটা ড্রাফট পাঠানো হয়, এক্সপোর্টার এটা দেখে কনফার্ম করার পরে কনফার্ম এলসি দেওয়া হয়। স্টেপ 7, এক্সপোর্টার ম্যানুফ্যাকচার অ্যান্ড শিপ দ্য গুডস। 8 হচ্ছে এক্সপোর্টার অবটেইন অল দ্য অল দ্য শিপ অল দ্য শিপিং অ্যান্ড কমার্শিয়াল ডকুমেন্ট। এক্সপোর্টার লাগবে, এটা না হলে এলসিটা কনফার্ম হবে না। আর স্টেপ 9 হচ্ছে এক্সপোর্টার সাবমিট অল দ্য ডকুমেন্ট টু দ্য নেগোশিয়েটিং ব্যাংক। স্টেপ 10 হচ্ছে নেগোশিয়েটিং ব্যাংক এক্সামিন দ্য ডকুমেন্ট। ভিতরে আরেকটা ব্যাংক থাকে, এটা আমরা এই ব্যাংকের রোলটা আরেকটু ডিটেলে দেখবো অ্যাডভান্স লেভেলে। আমি যেটা বললাম যে আমাদের পরের ক্লাসগুলোয় আমরা এটা দেখবো যে এলসি ম্যানেজমেন্টের ভিতরে আমরা তো প্রাইমারিলি মিড টার্মের জন্য এলসি প্রক্রিয়াটা দেখলাম, বাট এই টার্মগুলো আপনার নেগোশিয়েটিং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, এগুলো কি এটা আমরা ডিটেল দেখবো। স্টেপ 11 হচ্ছে সবগুলো যে থাকবে তা না, অনেক সময় একটা দুটো স্টেপ নাও থাকতে পারে।
ইজি হতে পারে যে আপনি ইন্ডিয়া থেকে ছোট একটা প্রোডাক্ট আনতেছেন বা একটা কনফার্ম বায়ার সেলারকে চিনে সেই জায়গায় এত বেশি চ্যালেঞ্জ হবে না, তখন এই অ্যাড কনফার্মিং হবে না বা অনেক কিছুই চাইলে স্টেপগুলো অ্যাভয়েড করা যায়। সর্বোচ্চ স্টেপগুলো দেখালাম যে এইটা সর্বোচ্চ এরকম হতে পারে। ডকুমেন্টস আর ফরওয়ার্ডেড টু দ্য ইস্যুইং ব্যাংক। আর হচ্ছে 12 হচ্ছে ইস্যুইং ব্যাংক এক্সামিন দ্য ডকুমেন্ট, মানে ইস্যুইং ব্যাংক মানে যে হচ্ছে যে যে এলসি ওপেন করছে। আর থার্ড হচ্ছে পেমেন্ট মেড থ্রু, মানে পেমেন্ট ইজ মেড অ্যাকর্ডিং টু দ্য এলসি টার্মস। 14 টেস্টস হচ্ছে ইম্পোর্টার ইম্পোর্টার রিসিভ দ্য ডকুমেন্ট অ্যান্ড ক্লিয়ার্স দ্য গুডস ফ্রম কাস্টমস। কাস্টমস থেকে গুডটা ক্লিয়ার হয়। আচ্ছা, আজকে আমরা খুব কুইক ক্লাস নিয়েছি। আমরা নেক্সট দিনে হয়তো ফিজিক্যাল ক্লাসে আধা ঘন্টা ক্লাস বাড়িয়ে নিব। আজকে আমার যে কাভারেজ করার ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে আমরা দুইটা খুব ইম্পর্টেন্ট টার্ম, একটা হচ্ছে পড়লাম হচ্ছে ইনকোটার্ম, আর এলসির প্রসেসটা বলছি নেক্সট ক্লাসে আরেকবার হয়তো এটাকে রিপিট করব শুরুতে। হ্যাঁ, সো দ্যাট ইজ ইট ওকে যে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, নেক্সট ক্লাসে প্রয়োজন আধা ঘন্টা এক্সটেন্ড করে আমরা এটা দেখে নিব। আপনাদের তো লাঞ্চের ব্রেক দেই নেই। জি স্যার, করা যেতে পারে। ঠিক আছে, সো আমি দিচ্ছি। আর এই ক্লাস রেকর্ডিংটা কালকে আমি আপনাদের ওই ক্লাস ক্যাপ্টেনদের মাধ্যমে দিয়ে দিব। যারা কোনো কারণে ফুল ক্লাসটা হয়তো কনসেন্ট্রেট করতে পারেন, রিপিট করা লাগবে, তারা দেখে নিতে পারবেন। সো উইথ দ্যাট নোট আই লাইক টু কনক্লুড টুডেস সেশন। ইনশাল্লাহ ফিজিক্যালি নেক্সট উইকে মানডেতে আশা করা যায় যে এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি থাকবে না, দুর্যোগ থাকবে না, আমরা ফিজিক্যাল ক্লাসে আসতে পারবো। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ অল ফর জয়নিং দিস ক্লাস। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্ক্রিনশট মেরে নেবেন স্যার। আমি হ্যাঁ স্ক্রিনশটটা একটু, আচ্ছা আপনারা তাহলে একটু স্ক্রিনশটটা একটু নেই, সরি, এটা ভালো ভালো বলছেন, এখনো সবাই লিভ করেনি, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নেই। একটু কি আপনি নিতে পারবেন? এটা সম্ভব আপনার জন্য নেয়া, এই ক্যাপ্টেন? জি স্যার, আপনাকে সিরিয়াল বাই দিয়ে দিতে হ্যাঁ, পারবো। একটু দিয়ে দেন, কাইন্ডলি একটু নেন একটু, তাহলে ক্লাসে থাকেন 1 মিনিট, আপনার অ্যাটেন্ডেন্সটা নেই, আপনি স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দেন, তাহলে আমি ফিজিক্যাল খাতা নেক্সট দিন তুলে নিব। একটু, থ্যাংক ইউ। ডান স্যার। হয়ে গেছে আপনার নেয়া? জি স্যার, হয়ে গেছে। ও, আমরা শেষ করি তাহলে ক্লাস। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। নমস্কার।